প্রিয় টেট পরীক্ষার্থী, আজকে আমরা ত্রিপুরা টেট 1 পরীক্ষার গণিতের পঞ্চম চ্যাপ্টার সেটা দেখব। তার আগে আমরা 4টি চ্যাপ্টার দেখে নিয়েছিলাম। তো পঞ্চম চ্যাপ্টারে রয়েছে এরিথমেটিক। তো এরিথমেটিকের মধ্যে সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে ইউনিটারি মেথড, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, এভারেজ, প্রফিট অ্যান্ড লস। তো এগুলোর থিওরিটিক্যাল পার্ট আজকে আমরা দেখব, তার সঙ্গে কিছু উদাহরণও দেখব। এবং প্রিভিয়াস ইয়ারে এই যে টপিক অ্যারিথমেটিক থেকে মানে ইউনিটারি মেথড বা রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, এভারেজ, প্রফিট লস, এগুলো থেকে কী কী প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখব। তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাব যে এই চ্যাপ্টার থেকে কী কী জিনিস পড়তে হবে বা আগে কী এসছে, সামনে আমাদের পরীক্ষায় কী আসতে পারে সেই সম্বন্ধে একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, প্রথমে ইউনিটারি মেথড মানেটা কি? ইউনিটারি মেথডটা হচ্ছে গণিতের একেবারে প্রথম দিকের একটা কনসেপ্ট। বর্তমান তোমাদের যে সিলেবাস রয়েছে, এই যারা তোমরা রিসেন্টলি 12 পাস করেছো, অর্থাৎ আমাদের সময়ে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম 2007-এ, 12 দিয়েছিলাম 2009-এ, তখন কিন্তু এগুলো ছিল, ইউনিটারি মেথডের অঙ্ক ছিল আমাদের ছোটো ক্লাসে 6, 7, 8 এগুলো ছিল। কিন্তু বর্তমানে যে সিলেবাস, আমি যে সিলেবাসগুলো দেখলাম ক্লাস 6, 7, 8-এ, সেগুলো কিন্তু ইউনিটারি মেথডগুলো সেগুলো আর এমনভাবে নেই, সিলেবাসটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো সেগুলো কিন্তু আগের সিলেবাসে থাকে। আগের যদি বই পাওয়া যায় সেই বইগুলোতেও তোমরা দেখবে যে ইউনিটারি মেথডের অঙ্কগুলো রয়েছে। সেগুলো বর্তমান সিলেবাসে না থাকলেও সেই কনসেপ্টটা কিন্তু যেহেতু তোমরা পরীক্ষা দেবে, টিচার হবে, সেই কনসেপ্টটা তোমাদের খুবই দরকার রয়েছে। বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন হয়। তো ইউনিটারি মেথড মানে হচ্ছে যে কোনো জিনিস অনেকগুলোর দাম হোক বা অনেকগুলোর ব্যাপারে বলা হবে, সেটাকে তুমি একটার ব্যাপারে নিয়ে আসতে হবে বা একটার দাম বের করতে হবে, এবং সেখান থেকে যা আননোন জিনিসটা থাকবে, যেটা জানতে চাইবে, সেটা তোমরা বের করতে পারবে। অর্থাৎ একাধিক জিনিস থেকে প্রথমে একটা জিনিসে নিয়ে আসতে হবে, একক জিনিসে নিয়ে আসতে হবে, এবং সেখান থেকে হিসেবটা করতে হবে। সেটা হচ্ছে ইউনিটারি মেথড বা একক পদ্ধতি। তো সাধারণভাবে যদি এমন বলা হয় যে একটা উদাহরণ দেখুন, যে তুমি বাজারে জিজ্ঞেস করলে যে দাদা আপেলের দাম কত, তো বললো যে 10টা আপেল 100 টাকা। তো তুমি আনবে 6টা আপেল, তাহলে কত হবে? সেটা কিন্তু ইউনিটারি মেথডে করতে হবে। বা বললো যে মনে করো যে চালের কেজি কত, চালের কেজি হচ্ছে 40 টাকা, তুমি আনবে মনে করো যে 250 গ্রাম চাল, তখন কত হলো? তো সেটা ইউনিটারি মেথডে করতে হবে, ঠিক আছে না? যেমন 10টা আপেলের ক্ষেত্রে যদি 10টা আপেল 100 টাকা হয়, তাহলে আমরা বের করবো প্রথমে 10টা আপেল মানে 100, একটা আপেল মানে কত, তারপর এখান থেকে একটা আপেল মানে হচ্ছে 10 টাকা, তাহলে 6টা আপেলের দাম কত হচ্ছে, এইভাবে আমরা বের করব। তো প্রথমে আমরা কি বের করলাম? একটা জিনিসের দাম বের করলাম। তো এই যে একটার দাম বের করতে, প্রথমে আমরা একটার দাম বের করলাম। তো একটা আমাদের বের করতে হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইউনিটারি মেথডে আমরা করলাম। এখানে একটা উদাহরণ যদি দেয়া হয় যে মনে করো যে একটি গাড়ি 15 লিটার জ্বালানিতে 150 কিলোমিটার চলে, তাহলে 10 লিটার জ্বালানিতে কত কিলোমিটার চলবে? সেটাও কিন্তু আমরা ইউনিটারি মেথডেই করব, ঠিক আছে না? যে 15 লিটারে যায় হচ্ছে 150 কিলোমিটার, তার মানে 1 লিটারে কতটুকু যাবে? 1 লিটারে যাবে বাই 15, 10 কিলোমিটার, তাহলে আমার 10 লিটারে কতটুকু যাবে? 10 × 10 মানে 100। সেটা কিন্তু আমরা ইউনিটারি মেথড দিয়ে করি। এগুলো করে বেসিক জিনিস, সবাই সেটা জানো। এখানে সলিউশন করার নিয়ম সেখানে বলে দেওয়া আছে যে ইউনিটারি মেথডে কী করে সমাধান করতে হবে। যেটা জানা রয়েছে এবং যেটা অজানা রয়েছে সেটা বের করতে হবে। আমার 15 লিটার দেওয়া আছে, মানে পরিমাণটা দেওয়া আছে, এদিকেও 10 লিটার দেওয়া আছে, মানে পরিমাণ দুটোই আমার জানা আছে। একদিকে 150 কিলোমিটার, পরের দিকে বলেছে কত কিলোমিটার, তার মানে আমার কিলোমিটারটা জানা নেই। তাহলে নোন হচ্ছে আমার পেট্রোলের পরিমাণটা আমার নোন জিনিস, জানা আছে, কিন্তু ডিস্টেন্স বা কিলোমিটারটা আমার কিন্তু অজানা রয়েছে। তো যেটা অজানা রয়েছে, দেখো যে কিলোমিটার অজানা ডান দিকে, জ্বালানির সংখ্যা পরিচিত সেটা বাম দিকে রাখবে। সমাধান করতে গেলে এইভাবে লিখতে হয়। সমাধান করতে গেলে ইউনিটারি মেথডে যেটা আননোন রয়েছে সেটাকে ডান দিকে রাখবো, যেটা আমি জানি সেটাকে বাম দিকে রাখবো।
ঠিক আছে না? যে আমি পেট্রোলের পরিমাণ জানি, তো পেট্রোলটা আগে লিখবো যে 15 লিটার মানে হচ্ছে 150 কিলোমিটার, আমরা তো এইভাবেই লিখলাম। তারপর হচ্ছে 1 লিটার মানে বের করলাম বাই 15 দিয়ে 10 কিলোমিটার, তারপরে 10 লিটার মানে কত 100 কিলোমিটার। তো যেটা আমার আননোন যে 100 কিলোমিটার আমি বের করলাম সেটা কিন্তু রাইট সাইডই বের হয়েছে। তো মনে রাখবি ইউনিটারি মেথডে যে জিনিসটা আমরা জানি সেটা আমরা বাম দিকে লিখব, যেটা আমরা জানি সেটাকে আমরা বাম দিকে লিখব, যেটা আমাদের অজানা বা যেটা আমরা জানি না সেটাকে ডান দিকে লিখব, তাহলে আমরা সমাধান করে উত্তরটা বের করতে পারবো। এই যে যেভাবে আমরা করলাম সেভাবেই কিন্তু উত্তরটা বের হয়েছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, তোমাদের জানতে হবে। এখান থেকে যদি এমন প্রশ্ন হয়নি তো বেসিক কনসেপ্টের উপরে প্রশ্ন হতে পারে যে ইউনিট মনে করো যে একক পদ্ধতিতে আননোন বা যেটা আমাদের অজানা সেটাকে কোন দিকে লিখব, বাম দিকে, ডান দিকে। অপশন হতে পারে যে একটা হতে পারে অপশন বাম দিকে, একটা অপশন দিতে পারে ডান দিকে, একটা অপশন দিতে পারে যে কোনো দিকে, একটা অপশন দিতে পারে উভয় দিকে, ঠিক আছে না? তো সেটা কোনটা তোমরা সিলেক্ট করবে। তো যেটা আমরা জানি অর্থাৎ নোন যে জিনিসটা সেটা হচ্ছে বাম দিকে, নোনটা হচ্ছে বাম দিকে, আর আননোন যেটা সেটা হচ্ছে ডান দিকে। Known thing will be in left side and unknown thing will be on right side. KL রাহুল সেট নেম থেকে মনে থাকবে যে K for known, L for left, অর্থাৎ KL রাহুল যে ক্রিকেট প্লেয়ারের নাম যদি তোমরা মনে রাখতে পারো, সেটা সবাই জানো নিশ্চয়ই, তাহলে এটা ইজিলি মনে রাখতে পারবে, তখন মহাপরীক্ষায় গিয়ে ভুল হবে না। যে KL রাহুল, KL মানে K for known, L for left, অর্থাৎ known যে জিনিসটা আমি জানি সেটা আমার লেফট সাইডে বা বাম দিকে থাকবে। ওকে, ইউনিটারি মেথডে এটাই হচ্ছে মেইন কনসেপ্ট, সেখান থেকেই কিন্তু আমাদের সমস্যার সমাধান করতে হবে পরীক্ষায় যেগুলো এসেছে। তো পরীক্ষায় কী কী প্রশ্ন এসছে সেটা আমরা একটু পরে দেখছি। আর যে পিডিএফ থেকে আমি কথা বলছি সেই পিডিএফটাও কিন্তু আলোচনা শেষে তোমরা যারা আমাদের গ্রুপে জুড়ে রয়েছো তোমরা গ্রুপে সেটা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। নিজের মতো করে নোট ডাউনও করতে পারো, আর পিডিএফটাও কিন্তু আমি গ্রুপে দিয়ে দেব। আচ্ছা, এরপর রইল অনুপাত সমানুপাত এর পদ্ধতি। অনুপাত এবং সমানুপাত, সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত, অনুপাত মানে হচ্ছে গাণিতিকভাবে দুটো জিনিসের তুলনা করা, দুটো জিনিসের মানের তুলনা করা, সেটাই হচ্ছে অনুপাত। এবং তুলনা করে সেটাকে একেবারে লঘিষ্ঠ আকারে নিয়ে আসার পর যে সংখ্যাগুলি হবে সেটাই হচ্ছে অনুপাত। তো এখানে একটা উদাহরণ যদি আমরা নেই, যে আমিরের আয় হচ্ছে প্রতি মাসে 12,000 টাকা এবং অমিতের আয় বার্ষিক আয় হচ্ছে 1,91,520 টাকা, তাহলে তাদের প্রত্যেকের মাসিক ব্যয় যদি 9,960 টাকা হয়, তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো। তো এক্ষেত্রে আমিরের প্রতি মাসে সঞ্চয় কত হচ্ছে, 12,000 টাকা আয় করছে, 9,960 টাকা খরচ করছে, মানে 2,040 টাকা সঞ্চয় হচ্ছে। আর যে অমিতের দিকে, অমিতের 12 মাসে আয় হচ্ছে 1,91,520 টাকা, তাহলে প্রতি মাসে আয় কত, 15,600 টাকা। তাহলে অমিতের সঞ্চয় কত, 15,960 টাকা থেকে 9,960 টাকা দিলে আমরা পেলাম 6,000 টাকা। তাহলে এবার আমিরের সঞ্চয় কত ছিল, আমিরের সঞ্চয় ছিল 2,040, অমিতের সঞ্চয় হচ্ছে 6,000 টাকা। তাদের অনুপাত বের করতে হবে, অনুপাতটাকে যে ইস্টু চিহ্নের দুপাশে লেখা হয়, ইস্টু চিহ্ন দ্বারা অনুপাতকে বোঝায়। তো আমিরের সঞ্চয় হচ্ছে 2,040 এবং ফোন আসলে একটা প্রবলেম হয়ে যায়। আমিরের সঞ্চয় হচ্ছে 2,040 এবং অমিতের সঞ্চয় হচ্ছে 6,000 টাকা। তার মানে সেটাকে যদি আমরা অনুপাতিক হারে দেখি তাহলে সেই অনুপাতটা হচ্ছে 17:50। এটা কেটে দিতে হবে, এটা যত থাকবে কেটে দিতে হবে, 2,040:6,000, 0 কাটো 0 কাটো, 204কে আমরা কাটতে পারি, 204কে কাটলে কত পাবো, 204কে কাটলে পাবো আমরা 102, 600কে কাটলে পাবো আমরা 300, আবার 102কে যদি কাটি 51,
300 কাটলে 150, আবার যদি কাটি 3 17 51, 3 50 150, 17 অনুপাত 50, 17:50। অনুপাতটা আমরা দেখলাম। বাট ইউনিটারি মেথডের কিছু জিনিস আমরা বাকি রয়েছে, যেটা অবশ্যই আমাদের জানতে হবে। ইউনিটারি মেথডের প্রকারভেদ, টাইপস অফ ইউনিটারি মেথড। তো ইউনিটারি মেথড দুই প্রকার রয়েছে, দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ বৈচিত্র্য এবং পরোক্ষ বৈচিত্র্য। ইউনিটারি মেথডের বৈচিত্র্য দুই ধরনের হয়, একটা প্রত্যক্ষ বৈচিত্র্য, একটা হচ্ছে পরোক্ষ বৈচিত্র্য। তো প্রত্যক্ষ বৈচিত্র্যটা কি? প্রত্যক্ষ বৈচিত্র্য বা প্রত্যক্ষ পরিবর্তনে একটি পরিমাণের বৃদ্ধি বা হ্রাস হলে অন্যটির পরিমাণে বৃদ্ধি বা হ্রাস ঘটায়। যেমন পণ্যের সংখ্যা বৃদ্ধি আর দামও বাড়বে। একজন একক পুরুষের দ্বারা করা কাজের পরিমাণ পুরুষদের একটি দলের দ্বারা করা কাজের পরিমাণের চেয়ে কম হবে, তাই পুরুষের সংখ্যা বাড়ালে কাজটা বাড়বে, হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। ওই দিকটা বাড়লে ওই দিকটাও বাড়বে, ওই দিকটা কমলে ওই দিকটা কমবে, এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। আর পরোক্ষ পদ্ধতিটা কি? পরোক্ষ পদ্ধতিটা হচ্ছে ঠিক তার বিপরীত। পরোক্ষ পদ্ধতি হচ্ছে একদিক যদি বাড়ে অন্যদিক কমবে, একদিক কমলে আরেক দিক বাড়বে, সেটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। তো অনুপাতের ক্ষেত্রেও সেটা আমরা দেখি, সমানুপাত এবং ব্যস্তানুপাত, প্রপোর্শন এবং ইনভার্স প্রপোর্শন। সমানুপাতে কি হয়? এদিক বাড়লে ওই দিক বাড়ে, ব্যস্তানুপাতে ওই দিক বাড়লে ওই দিক কমে, উল্টা হয়ে যায়। তো এখানে আমাদের একক পদ্ধতিতেও বলা হচ্ছে দুই ধরনের বৈচিত্র্য আমরা পাবো। একটা হচ্ছে প্রত্যক্ষ হচ্ছে এদিক বাড়লে বাম পাশ বাড়লে ডান পাশ বাড়বে, বাম পাশ কমলে ডান পাশ কমবে। আর পরোক্ষ বৈচিত্র্য সেটা হচ্ছে বাম পাশ যদি বাড়ে ডান পাশে কমবে, ডান পাশ বাড়লে বাম পাশ কমবে, এবার ঠিক তার উল্টা। এটা যদি একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝাই তাহলে এমনভাবে ধরতে পারি, মনে করো যে আমার বাড়িতে 50 জন লোকের বা আমার বাড়িতে 2 জন লোকের 50 দিনের খাবার রয়েছে। লোক 2 জন, খাবার 50 দিনের। এখন যদি আমার বাড়িতে 4 জন লোক খায় তাহলে কি 50 দিন খেতে পারবে? সেটা মুঠেই না, 50 দিন খেতে পারবে না, তখন 25 দিনে আমার খাবার শেষ হয়ে যাবে। তো এদিকে লোকটা কি হলো? লোকটা বাড়লো কিন্তু খাবারের সংখ্যা ওইদিকে কমে গেল। অর্থাৎ হচ্ছে বাম দিকে 2 থেকে 4 হলো, এক্ষেত্রে পরিবর্তনে ডান দিকে কিন্তু 50 থেকে 25 হয়ে গেছে, ওইদিকে ডাবল হয়েছে, ওইদিকে অর্ধেক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে পরোক্ষ বৈচিত্র্য। বা মনে করো কাজের ক্ষেত্রে এমন হয়, 10 জন লোক একটা কাজ করতে পারে 10 দিনে। এখন যদি 20 জন লোক লাগে সেখানে কাজে, তাহলে সেটা 5 দিনে করে নিতে পারবে। তাহলে এদিকে কি হলো? এদিকে এটা বাড়লো, এই যে বাড়লো, কিন্তু এদিকে এটা কমে গেল, সেটা হচ্ছে পরোক্ষ বৈচিত্র্য। সেটা অনুপাতের ক্ষেত্রে একই রকমভাবে আমরা পাই। তো এই যে ইউনিটারি মেথডের প্রয়োগ আমরা কোন কোন ক্ষেত্রে করি, সেটা আমরা গতি, দূরত্ব, সময় সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যবহার করি। ইউনিটারি মেথডটা আমরা পণ্যের মূল্য নির্ধারণের জন্য এই পদ্ধতি ব্যবহার করি। কিছু দূরত্ব অতিক্রম করতে হলে সেটা আমরা ব্যবহার করি। লাভ ক্ষতি নির্ধারণে সেটা আমরা ব্যবহার করি। গতি, দূরত্ব এবং সময় নির্ণয় করার কাজে ব্যবহার করি। এইসব কাজে আমরা কিন্তু ইউনিটারি মেথডটাকে ব্যবহার করে থাকি সাধারণত। এবার যদি আমরা আরেকটা উদাহরণ নেই, যে 140 কিলোমিটার বেগে
140 কিলোমিটার বেগে একটি গাড়ি 420 কিলোমিটার বেগে ভ্রমণ করে। আর 420 কিলোমিটার বেগে ভ্রমণ করে হবে না, এটা হচ্ছে দূরত্ব অতিক্রম করে। এখানে ভুল হয়েছে, বেগে, এটা হচ্ছে দূরত্ব অতিক্রম করে হবে। 140 কিলোমিটার বেগে একটি গাড়ি 420 কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে, তাহলে 280 কিলোমিটার কভার করতে কত সময় লাগবে? এটা তো মতলব মানে প্রশ্নটা ঠিকঠাক মতো হয়নি এখানে, হ্যাঁ প্রশ্নটা ভুলভাল আছে কিছু, এটা আমি কারেকশন করে দেবো তোমাদের যখন পিডিএফ শেয়ার করবো, সেটা আমি কারেকশন করে দেবো। এখানে আমি এখনই করে নিচ্ছি কারেকশনটা। $140 কিলোমিটার বেগে একটি গাড়ি 420 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 3 ঘন্টায়। বা এটা হচ্ছে 140 কিলোমিটার বেগে একটি গাড়ি 420 কিলোমিটার ভ্রমণ করতে কত সময় লাগবে? হুম 140 কিলোমিটার বেগে একটি গাড়ি 420 কিলোমিটার ভ্রমণ করতে কত সময় লাগবে? তারপর হচ্ছে 280 কিলোমিটার কভার করতে তার কত সময় লাগবে? সেটা আমরা ইন্টারভিউ মেথডে আমরা করে নিতে পারছি যে 140 কিলোমিটার যেতে সময় লাগে। দেখো এখানে দুটো পদ্ধতিতে করা আছে, একটা হচ্ছে সূত্র ব্যবহার করে করা, যে গতি সমান সমান দূরত্ব বাই সময়, এটা ফর্মুলা দিয়ে করা যায়। গতি সমান সমান দূরত্ব বাই সময়, সেটা থেকে আমরা বের করতে পারবো 3 ঘন্টা। আবার ইউনিটারি মেথডে করি যে 140 কিমি যেতে সময় লাগে। আচ্ছা, আমাকে বের করতে হবে কি? সময়টা বের করতে হবে। তো যেটা আমাকে বের করতে হবে সেটা আমি ডান দিকে রাখবো। 140 কিলোমিটার বেগ বলছে, তার মানে 140 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। যেহেতু স্পিড, তো স্পিড তো কিলোমিটার পার ঘন্টা করে দেওয়া আছে। তো 140 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যায় 1/140, তাহলে 420 কিলোমিটার যায় 420/140, কাটা গেল 3 হবে, 3 ঘন্টায়। তো 280 কিলোমিটার কতটুকু সময় যাবে? সেটা হচ্ছে 2 ঘন্টায় যাবে। ইউনিটারি মেথডে কিন্তু এগুলো আমরা বের করে নিতে পারি। ওকে, নেক্সট যে প্রশ্নটা দেখুন যে এ তার কাজ 15 দিনে শেষ করে যখন বি 10 দিনে করে নেয়, একসঙ্গে কাজ করলে এই কাজ কতদিনে তারা করতে পারবে? সেগুলো আমরা ইউনিটারি মেথডে সলিউশন করব। এবং এই যে কোয়েশ্চেনটা, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সেট করা হয়। আগের বছরের প্রশ্নগুলো যদি তোমরা দেখবে যে এই টাইপের প্রশ্ন কিন্তু সেট করা হয়েছে। তো সেগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এ তার কাজ 15 দিনে শেষ করতে পারে, তাহলে তার কাজ মানে সম্পূর্ণ কাজ তাকে আমরা ধরবো 100% কাজ। 100% তাকে আমরা 1 ধরি, মানে পুরো কাজ হচ্ছে 1, অর্ধেক কাজ হচ্ছে 1/2, 4 ভাগের 1 ভাগ মানে 1/4, এই করে করে আমরা ধরতে পারি। তো পুরো কাজ হচ্ছে 1 কাজটা করতে এ তার সম্পূর্ণ কাজ মানে পুরা কাজটা করতে সময় লাগে 15 দিন। আমরা লিখবো যে 15 দিনে কাজ কমপ্লিট করে না, সম্পূর্ণ কাজ করে, মানে 1 অংশ কাজ করে, তাহলে 1 দিনে করবে 1/15 অংশ। একইভাবে বি 10 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে 1 দিনে করবে 1/10 অংশ। তাহলে এ 1 দিনে কাজ করতে পারে 1/15 কাজের 1/15 অংশ, এবং বি
কাজ করতে পারে 1/10 অংশ, তাহলে দুজন মিলে একসঙ্গে একদিনে কতটুকু কাজ করতে পারে? 1/15 প্লাস 1/10। দেখো এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা। দুজন মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে এ একদিনে করবে 1/15 অংশ, বি একদিনে করবে 1/10 অংশ। তাহলে দুজন একসাথে করলে একসঙ্গে কাজটা হবে 1/15 প্লাস 1/10, মানে কতটুকু হচ্ছে? 15, 10-এর লসাগু হচ্ছে 30। কারণ 30 সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ করতে পারি, 10 দিয়েও ভাগ করতে পারি। 30-এর মধ্যে 15 ভাগ যাবে 2 বার, 2 একে 2 প্লাস 10 যাবে 3 বার, 3 একে 3, তো 3 2 5, 5/30। যদি আমরা কাটি 5 4 30, 1/6। তাহলে দেখো যে এ এবং বি যদি একদিনে কাজ করে একসঙ্গে, তাহলে কাজের 1/6 অংশ তারা করে নিতে পারে। তাহলে কতদিনে কাজটা কমপ্লিট হবে? একদিনে 1/6 অংশ করে, তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে তাদের 6 দিন সময় লাগবে। কারণ 6 দিন হলে 6/6 মানে 1 হয়ে যাবে। তো একদিনে যদি 1/6 অংশ করে তাহলে 6 দিনে সম্পূর্ণ কাজটা করে নিতে পারবে। যেমন এখানে আনসার কত হয়েছে, এইভাবে আমরা যেভাবে করলে এভাবেই a প্লাস বি 1/6 এর একদিনের কাজ, অর্থাৎ এ এবং বি একসাথে কাজ করলে কাজটা 6 দিনে শেষ করে নিতে পারবে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় সেট করা হয়, এই টাইপটা ভালো করে দেখতে হবে। ইউনিটারি মেথডের কিছু প্রশ্ন এখানে দেয়া আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য রইল। এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে, সলভ করে যদি খাতায় লিখো খাতায় করে কিন্তু পিডিএফ করে পাঠাবে, গ্রুপের মধ্যে পাঠাবে, আমি চেক করব। সবাই এগুলো করতে হবে। পিডিএফ যখন দেবো তখন তো পিডিএফ পাবেই, তার আগে ভিডিও থেকেও কিন্তু এগুলো দেখে করে নিতে হবে। যে ইউনিটারি মেথডের কিছু অঙ্ক রয়েছে, 5টা অঙ্ক রয়েছে, সবাই করতে হবে সেটা। যে 12 জন কর্মী 20 ঘন্টার মধ্যে একটি কাজ শেষ করে, একই কাজ 15 ঘন্টা শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে? এখানে কিন্তু শ্রমিক কতজন লাগবে সেটা বলছে, শ্রমিকটাকে রাইট সাইডে রাখতে হবে। 20 ঘন্টায় কাজ শেষ করতে পারে 12 জন। আচ্ছা, এখন একটা জিনিস এখানে দেখো, 20 ঘন্টায় 12 জনে করতে পারে। এখন আমার কি হবে যদি আমি টাইমটা কমিয়ে দিই, যে আমার কম সময়ে কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে লোক সংখ্যা বাড়তে হবে না কমলে হবে? এটা জেনারেল কনসেপ্ট। যদি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কাজটা করে নিতে চাই তাহলে আমার লোক সংখ্যা বাড়াতে হবে, তাই না? তাহলে সেটা পরোক্ষ পদ্ধতি হয়ে গেল। এক্ষেত্রে 20 ঘন্টায় কাজটি করতে লোক লাগে 12 জন। 1 ঘন্টায় যদি কাজটা করে নিতে হয় তাহলে লোক লাগবে 12 গুণে 20 জন। যেহেতু সেটা পরোক্ষ পদ্ধতি, একদিক কমলে আরেকদিক বাড়ছে, একদিক কমলে আরেকদিক যদি বাড়ে তাহলে সেটা গুণ হয়। সেটা প্রশ্ন পড়ে বুঝে তখন লিখতে হবে যে গুণ হবে না ভাগ হবে। সেটা গুণ হয়। 1 ঘন্টায় করে নিলে হচ্ছে 12 × 20, যদি সেটা 15 ঘন্টায় করা যায় তাহলে 12 20 ডিভাইডেড বাই 15 হবে। ঠিক আছে, 3 4 12, 3 5 15, 5 4 20, 4 4 16। তার মানে হচ্ছে 16 জন শ্রমিকের প্রয়োজন রয়েছে যদি সেটা কাজটা 15 ঘন্টায় শেষ করতে হয়। বাকিগুলো আমি করছি না, নিজে করতে হবে। দেখো 2 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, যদি একটি ফ্ল্যাটের বার্ষিক ভাড়া হয় 3600 রুপি, তাহলে 7 মাসের জন্য ভাড়া কত? সেটা ক্যালকুলেশন করো। 56টি বইয়ের ওজন 8 কেজি হলে 152টি বইয়ের ওজন কত? সেটা ইউনিটের ভেতরে করতে হবে। নেক্সট, যদি 5টি গাড়ি 325 জন লোককে বহন করতে পারে তাহলে 8টি গাড়ি বহন করতে পারে এমন 8টি গাড়ি বহন করতে পারে কতজন লোককে? তারপর প্রশ্ন হচ্ছে, রাকেশ 20 দিনে একটি কাজের 5/8 অংশ সম্পন্ন করে, তার বর্তমান হারে কাজ শেষ করতে আর কতদিন সময় লাগবে? 20 দিনে 5/8 করে, তাহলে কত দিনে সম্পূর্ণ কাজটা করতে পারবে সেটাও কিন্তু তোমাদের বের করতে হবে। যেগুলো করতে পারবে না আমি পরবর্তী ক্লাসে সেগুলো করে দেবো, কিন্তু তার আগে কিন্তু তোমাদের নিজেদের যাচাই করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। বারবার বলছি, ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের আমি বলে দিয়েছিলাম যে দুপুরবেলা তোমরা অবশ্যই ডেইলি ম্যাথ করবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা করে ম্যাথ করতেই হবে।
আরও বেশি করো, যত বেশি করবে তত ভালো। অ্যাটলিস্ট বললাম যে কমপক্ষে 2 ঘন্টা দুপুরবেলা ম্যাথ করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর তোমরা যারা অনেকে হয়তো ভাবছো যে ম্যাথামেটিক্স আমি স্কিপই করে দেবো, ম্যাথামেটিক্সের পেডাগজি 3-4টা প্রশ্ন আসে, সেগুলো আমি দিয়ে দেবো, আর চ্যাপ্টার প্রশ্নগুলো পড়বো না। তো সেটা যদি করো তাহলে তোমাদের বাকি সাবজেক্টগুলোতে ভালো স্কোর করতে হবে। ভালো স্কোর যে করবে এটা একটু টাফ হয়ে যায়। তো ম্যাথামেটিক্সে কিন্তু কিছু মার্ক আনতে হবে, 100% মার্ক না পেলেও কিছু মার্ক আনতে হবে, নাহলে কিন্তু অন্যগুলো দিয়ে কভার করা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে না? যাই হোক, নেক্সট কোয়েশ্চন হচ্ছে সীমা 168 টাকায় 14 ব্যাগ গম কেনে, তাহলে 1 বস্তা গমের দাম কত? 168 টাকায় কিনে 14 ব্যাগ গম, 14 ব্যাগ বা 14 বস্তা, তাহলে 1 বস্তা গমের দাম কত? তাহলে আমাদের আননোন কত, দামটা হচ্ছে আননোন, তাহলে দামটাকে আমরা রাইট ডান দিকে রাখবো, যেটা আমরা জানি না সেটাকে আমরা ডান দিকে রাখবো, যেটা আমরা জানি সেটা বাম দিকে থাকবো, কারণ KL known will always be in left। তো যেটা জানি হচ্ছে গিয়ে বস্তা জানি, তাহলে এটা আগে লিখবো বাম দিকে। 14 বস্তা গমের দাম হচ্ছে 168, তাহলে 1 বস্তা গমের দাম কত? 168/14 হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে 12। এক বস্তা গমের দাম হয়েছে এই যে দেখো 12 টাকা। নেক্সট কোয়েশ্চেন, একজন ব্যক্তি 216 টাকায় 2 ডজন আম কিনেছেন, তাহলে 42টি আমের দাম কত? এবার ডজনের হিসেবটা জানতে হবে, ডজন মানে হচ্ছে 12টা, 216 টাকা এনেছেন বা 24টা, 2 ডজন মানে 24টা, তাহলে 42টা আমের দাম কত? আমের পরিমাণ জানি আমরা, দাম জানি না, তাই না? পরিমাণটা আমরা আমের জানি কিন্তু দাম জানি না, যেটা জানি সেটা বাম দিকে, অর্থাৎ পরিমাণটা আমি লিখবো বাম দিকে, দামটা লিখবো ডান দিকে। পরিমাণ কত প্রথমে দেওয়া ছিল যে 2 ডজন মানে 24টি আমের দাম হচ্ছে 216, তাহলে একটি আমের দাম কত? 216/22 তাহলে 42টি আমের দাম কত? এটা হয়ে যাবে ইন্টু 42। যে আনসারটা আসলো ₹378। পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এক ব্যক্তি 1 সপ্তাহে কাজ করে 4,900 টাকা উপার্জন করেন, তিনি 19 দিন কাজ করলে একই হারে কত উপার্জন করবেন? তো সেটাও কিন্তু আমরা ঐকিক নিয়মেই করবো। তো 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তো এখানে বের করতে হবে কি কত টাকা উপার্জন করেন, টাকাটা বের করতে হবে কত টাকা উপার্জন করবে। তো যেটা আমরা জানা নাই আমাদের সেটা হচ্ছে ডান দিকে রাখবো। তো আমি লিখবো যে 7 দিনে উপার্জন করেন 4,900, তাহলে 1 দিনে কত করেন /7 হবে, তাহলে করলে সেটা 700 হচ্ছে। তাহলে 19 দিনে কত করেন, তাহলে হচ্ছে 19 × 700। সেগুলো কিন্তু আমরা ঐকিক নিয়মে করতে পারি। এই যে 13,300 টাকা। তো এগুলো একেবারে বেসিক কোয়েশ্চেন, সেগুলি তোমরা করতে পারবে, তাই না? তারপর যেমন রয়েছে একটা প্রশ্ন যে 5 কেজি আলুর দাম 150 টাকা হলে 24 কেজি আলুর দাম কত? তো এই যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করি। তারপর যাচ্ছি আমরা অনুপাত এবং সমানুপাতে। তো অনুপাত এবং সমানুপাত মানে হচ্ছে দুটো জিনিসের তুলনা করা। অনুপাত হচ্ছে দুটো জিনিসের তুলনা করা। সমানুপাত মানে হচ্ছে সমানভাবে যদি আমরা অনুপাতগুলো পাই বা তুলনা যেটা হয় সেটা যদি সমানভাবে হয় তাহলে সেটা হচ্ছে সমানুপাত। মানে আলটিমেটলি হলো গিয়ে যদি যে অনুপাতটা দেয়া থাকে সেগুলো একবারে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর, অর্থাৎ কেটে ছোটো করার পর, যদি একটা দেওয়া থাকে 1/3, একটা দেওয়া থাকলো 10/30, একটা দেওয়া থাকলো 2/6, তাহলে সেগুলো কিন্তু সমানুপাত। যেমন এটাকেও যদি আমি কেটে ছোটো করি 1/3 হবে, এটাকেও যদি কেটে ছোটো করি 1/3 হচ্ছে, মানে সবটাই সমান হচ্ছে। তো সমান অনুপাত যদি থাকে সেটাকে বলা হচ্ছে সমানুপাত। এবং অনুপাত যেটা আমরা এই চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করি। অনুপাত হচ্ছে এই যে ইস্টু চিহ্ন, বাংলাতে একটা বিসর্গের মতো, সেই চিহ্ন দিয়ে কিন্তু আমরা প্রকাশ করি। তো অনুপাতকে শুধু যে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে এমন কোনো কথা নয়, অনুপাতকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। এই যে আমরা 3ভাবে কিন্তু অনুপাতকে প্রকাশ করতে পারি। যেমন A অনুপাত B যদি লিখি তাহলে আমরা A to B এভাবে লিখতে পারি, A is to B লিখতে পারি,
a/b এভাবে আমরা লিখতে পারি। তো a:b মানে হচ্ছে a/b, অর্থাৎ a/b একই জিনিস। নেক্সট আচ্ছা, নেক্সট মনে রাখার কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দেখো যে অনুপাতটি একই ধরনের পরিমাণে থাকা উচিত। অর্থাৎ আমরা যখন অনুপাত করব তখন তাদের ইউনিটগুলো সমান করতে হবে। মনে করো ক্লাস 8-এর বইতে কিন্তু এখন রয়েছে অনুপাতের চ্যাপ্টারে যে দেবে 5 মিটার ইজ টু 10 কিলোমিটার, এর অনুপাত বের করো। তো 5 মিটার ইজ টু 10 কিলোমিটার, সেটা যদি আমরা করি তাহলে ডিরেক্টলি আমরা 5 আর 10 কেটে দিয়ে 1:2 করলে হবে না। 5 10 আমরা কাটতে পারি 1:2, কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ দুটোর ইউনিটটা আমাকে সমান করতে হবে, না হলে কিন্তু হবে না, তাই না? তো প্রথমটা রয়েছে মিটারে, পরেরটা রয়েছে কিলোমিটারে। তো কিলোমিটারটাকেও কিন্তু আমরা ছোটো একক মিটারে নিয়ে আসবো। তো 10 কিলোমিটার মানে হচ্ছে 10 × 1000 মিটার। তো আলটিমেটলি হচ্ছে একটা হচ্ছে 5 মিটার, একটা হচ্ছে 10,000 মিটার। তো এবার মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে 5:10,000। তো 5 যদি 10,000 হয় তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, রইল আরও 3টা শূন্য, 1:2000 হবে। প্রথমে যদি আমরা কেটে দিতাম সেটা 1:2 হয়ে যেত, সেটা কিন্তু সঠিক না। এটার আনসার হবে 1:2000। তো প্রথম কথা হচ্ছে অনুপাতটি একই ধরনের পরিমাণের মধ্যে থাকা উচিত। 2 নম্বর হচ্ছে দুটি জিনিস তুলনা করার সময় ইউনিটগুলি একই রকম হওয়া উচিত, যেমন যেটা বললাম। তারপর হচ্ছে শর্তাবলীর উল্লেখযোগ্য ক্রম থাকা উচিত, যে কোনটা অনুপাতটা যে আমরা করব কোন ক্রমে করব, মিটার ইজ টু কিলোমিটার বা 5:2000 হবে, নাকি 2000টা আগে হবে 5 পরে হবে, সেটা কিন্তু বলে দেবে কোয়েশ্চনে, সেটা মেনশন করা থাকতে হবে। না হলে যদি আমরা 5 মিটার ইজ টু 10 কিলোমিটার করি তাহলে আমাদের আনসার হচ্ছে 1:2000, তাই না? 1:2000 হচ্ছে। আর যদি উল্টা করি যে 10 কিলোমিটার এর সাথে যদি 5 মিটার অনুপাত করি তাহলে কিন্তু সেটা 2000:1 হয়ে যাবে। দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো সেটা ক্রমটাও কিন্তু মেনশন করা থাকতে হবে। দুটি অনুপাতের তুলনা করা যেতে পারে যদি অনুপাতগুলি ভগ্নাংশের মতো সমান হয়। দুটো অনুপাতের তুলনা করা যাবে যদি অনুপাতগুলি ভগ্নাংশের মতো সমান হয়। নেক্সট হচ্ছে অনুপাত জিনিসটা কি, অনুপাতের সংজ্ঞা। তো সেটা দেখে নিও। অনুপাত যেটা বললাম যে কোনো জিনিসকে তুলনা করা বোঝাতে কিন্তু আমরা অনুপাতটাকে ব্যবহার করে থাকি, যে অনুপাত একটি সমীকরণ যা সংজ্ঞায়িত করে যে দুটি প্রদত্ত অনুপাতে একে অপরের সমতুল্য। অন্য কথায় অনুপাত দুটি ভগ্নাংশের বা অনুপাতের সমতাকে বোঝায়, এই বিষয়গুলো। তো এখানে বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি বা জানলাম। একটা উদাহরণ যদি আমরা দেখি যে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনে যে সময় লাগে 5 ঘন্টার জন্য 500 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয় তার সমান, তাই না? যেমন 100 কিলোমিটার প্রতি ঘন্টা সমান সমান হচ্ছে 500 কিমি বাই 5 ঘন্টা, দুইটি কিন্তু সমান জিনিস। তো এটাকে আমরা সমানুপাত বলতে পারি। অনুপাতকে একই মুদ্রার দুটো পাশ বলা যায়। দুটো অনুপাতে তুলনা করা যায়। দুটো অনুপাতে যদি আমরা তুলনা করি তাহলে সেটাকে এইভাবে চিহ্ন দিতে পারি আমরা। দুটো অনুপাতকে যখন আমরা তুলনা করব তখন এক্ষেত্রে আমরা কিন্তু এই যে 4টা বিন্দু অথবা সমান সমান এই চিহ্ন দিয়ে আমরা লিখব। যেমন 1:3 সমান সমান হচ্ছে 2/6, এইভাবে লিখতে পারি। বা মনে করো যে আমাদের 2/5, যে 4টা বিন্দু দিয়ে 4/10 এভাবেও লিখতে পারি, বা এটার পরিবর্তে ইকুয়াল টু দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। তো অনুপাতকে আমরা কিন্তু আবার শ্রেণীবিভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ অনুপাত, একটা হচ্ছে বিপরীত অনুপাত, একটা হচ্ছে অবিরত অনুপাত। শুধু এই যে 3টা ভাগে ভাগ করা যায় তা নয়, আরও অনেকগুলো ভাগেই ভাগ করা যায়। তো সেগুলো আমাদের খুব বেশি দরকার নেই। বিশেষ করে আমাদের দরকার হচ্ছে ডিরেক্ট প্রপোর্শন এবং ইনভার্স প্রপোর্শন, বা প্রত্যক্ষ অনুপাত এবং
বিপরীত অনুপাত। আরেকটা যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে অবিরত অনুপাত বা কন্টিনিউড প্রপোর্শন। তো প্রত্যক্ষ অনুপাত কি? প্রত্যক্ষ অনুপাত আমরা প্রথমেই যেটা বললাম যে হ্যাঁ এ প্রপোর্শন বি, অর্থাৎ বাম দিকেরটা যদি বাড়ে ডান দিকেরটাও বাড়বে, বাম দিকেরটা যদি কমে ডান দিকেরটাও কমবে, সেটা হচ্ছে সমানুপাত। ব্যস্তানুপাত কি? যদি ডান দিকেরটা বাড়ে বাম দিকেরটা কমবে, যদি ডান দিকেরটা কমে বাম দিকেরটা বাড়বে, মানে ঠিক তার উল্টা হবে, একদিক বাড়লে আরেক দিক কমবে, একদিক কমলে আরেকদিক বাড়বে, সেটা হচ্ছে ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত বা ইনভার্স প্রপোর্শন। আর যেটা এদিক বাড়লে ওই দিকও বাড়বে, এদিক কমলে ওই দিকও কমবে, সেটা হচ্ছে সমানুপাত। তো সমানুপাতকে আমরা লিখতে পারি এ প্রপোর্শনাল বি। এই যে এ এর একটা চিহ্ন দেওয়া থাকে, এটাকে বলা হয় প্রপোর্শনাল, এ প্রপোর্শনাল বি। আর ব্যস্তানুপাতকে আমরা প্রপোর্শনাল এ প্রপোর্শনাল 1/b করে লিখব। ব্যস্তানুপাতকে আমরা লিখি এই যে দেখো এ প্রপোর্শনাল 1/b, মানে হচ্ছে ব্যস্তানুপাত মানে একটা বাড়লে একটা আলটিমেটলি কমে যাচ্ছে। তারপর অবিরত অনুপাত হচ্ছে কি a/b এবং c/d হিসেবে দুটি অনুপাত যদি বিবেচনা করা যায়, মানে একটা অনুপাত আর একটা অনুপাত সেগুলো যদি আমরা তুলনা করি সেগুলোকে কন্টিনিউড প্রপোর্শন বা অবিরত অনুপাত বলা হয়। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, দিয়ে দেবে যে এমন করে প্রশ্ন হয় a/b হচ্ছে 2:3, আবার b/c হচ্ছে 5:7, তাহলে বলে দেবে যে a/c কত, বলে বিভিন্ন অপশন দেওয়া থাকবে। তো সেগুলো হচ্ছে অবিরত অনুপাত বা কন্টিনিউড প্রপোর্শন থেকে সেগুলো আমরা করতে পারি। নেক্সট, দুটি প্রদত্ত অনুপাত পদের জন্য অবিরত অনুপাত খুঁজে বের করার জন্য আমরা নিম্নলিখিত উপায়গুলিকে একটি পদ বা একটি সংখ্যাতে রূপান্তরিত করি এবং এটি সাধারণভাবে এলসিএম করতে হবে। আচ্ছা, তো এখানে যে কথা হচ্ছে বি এবং সি যদি দুটো অনুপাত হয় তাহলে তাদের এলসিএমটা হচ্ছে VC। তো এখানে আরও কিছু কথা আছে যে প্রথম অনুপাত সি ধারা এবং দ্বিতীয় অনুপাতকে বি ধারা গুণ করলে আমাদের কাছে কি আসবে? আমাদের কাছে আসবে প্রথম অনুপাত CA/BC এবং দ্বিতীয় অনুপাত আসবে BC/BD। তো একই ক্রমে আমরা CA/BC/BD আকারেও লিখতে পারি। তো এগুলো আহামরি খুব বেশি দরকার নয়, সেগুলো হচ্ছে যখন আমরা কোয়েশ্চেন করব, যে টাইপ কোয়েশ্চেন পরীক্ষা আসে সেগুলো দেখলে কিন্তু ইজিলি বুঝতে পারবে। তো আবার কিছু সূত্র যদি আমাদের দরকার রয়েছে কিন্তু সেগুলো জানতে হবে। তো সূত্রের মধ্যে যেটা আমরা অনেকেই জানি সেগুলো a/b-কে আমরা a/b-ও লিখতে পারি, এবং এক্ষেত্রে প্রথম যেটা থাকে a-কে বলা হচ্ছে পূর্ব পদ বা প্রথম পদ এবং b-কে বলা হচ্ছে দ্বিতীয় পদ বা ফলাফল পদ, রেজাল্টিং টার্ম বলা হচ্ছে। আর a-কে বলা হচ্ছে প্রথম পদ, b-কে বলা হচ্ছে দ্বিতীয় পদ বা পূর্বপদ উত্তরপদ, এগুলো ফলাফল বা উত্তরপদও আমরা বলতে পারি। পূর্বপদ এবং উত্তরপদও সেগুলোকে বলা হচ্ছে। এখানে যদি আমরা একটা অনুপাত যেমন 4:9 সেটাকে আমরা 4/9 দ্বারাও কিন্তু লিখতে পারি, যেখানে 4 হচ্ছে পূর্ববর্তী পদ এবং 9 হচ্ছে ফলস্বরূপ পদ বা উত্তর পদ। তো 4/9 যদি আমরা সমানুপাত লিখি তাহলে 4/9, 8/18, 12/27 সবগুলো কিন্তু সমান জিনিস এবং এগুলোকে সমানুপাত বলা যাবে। তো এবার সমানুপাতের সূত্র এসছে, সমানুপাতকে আমরা কি করে লিখব? যদি a/b এবং c/d দুটি অনুপাত সমানুপাত হয় তাহলে আমরা a/b সমান সমান c/d লিখতে পারি, বা a/b সমানুপাত c/d এভাবে করেও লিখতে পারি, এই যে এখানে লেখা আছে। তো কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ রয়েছে অনুপাতের, যেগুলো কিন্তু আমরা বাংলাতে না জেনে ইংরেজিতেই জানবো, সেগুলো কিন্তু বাংলাতে নাম পাবেও না, আর পরীক্ষায় আসলেও কিন্তু বাংলাতে বোঝাও যাবে না। সেগুলো বাংলা থাকলেও কিন্তু যেহেতু পরীক্ষায় আমাদের প্রশ্ন বাংলার সাথে সাথে ইংরেজিতে দেয়, তাহলে আমরা ওই জিনিসগুলো ইংরেজিতেই দেখবো, ইংরেজিতে দেখলেই সুবিধা হবে বুঝতে, কারণ বাংলাতে সেগুলো কেমন যেন একটা বাংলা হয়ে যায়, কিছু বোঝা যায় না। তো প্রপোর্শনে কিছু প্রপার্টিজ রয়েছে, এটা হচ্ছে এডেন্ডো, সাপ্রাহেন্ডো, ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো, অল্টারনেন্ডো, ইনভার্টেন্ডো, আর হচ্ছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। তো কোন প্রপার্টিকে কি বলা হচ্ছে?
অ্যাডেন্ডো মানে কি? দুটো অনুপাতের প্রথম পদগুলোকে যোগ করে দেওয়া এবং দ্বিতীয় পদগুলোকে যোগ করে যদি আমরা সেটাকে অনুপাতে প্রকাশ করি তাহলে সেটাকে অ্যাডেন্ডো বলা হচ্ছে। সেগুলোকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে দেখতে পাবো যে অ্যাডেন্ডো মানে হচ্ছে যদি দুটো অনুপাত A:B এবং C:D থাকে তাহলে A:C A প্লাস C:B প্লাস D হবে। A/B = C/D হলে তাহলে কিন্তু A প্লাস C এর মান এবং B প্লাস D এর মান সমান হচ্ছে। তো A প্লাস C:B B প্লাস D এই যে অনুপাত সেটাকে বলা হচ্ছে অ্যাডেন্ডো। আর সাবট্রাহেন্ডো সেম, A মাইনাস C B মাইনাস D সেটা হচ্ছে সাবট্রাহেন্ডো। ডিভিডেন্ডো মানে হচ্ছে গিয়ে A মাইনাস B B বাই C মাইনাস D D। সেগুলো একটু দেখে রাখতে হবে কেন? এমন প্রশ্ন হতে পারে যদি A প্লাস B = C প্লাস D হয় তাহলে A মাইনাস B বাই B এবং A = C মাইনাস D বাই D সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে কি বলা হয়, সেই প্রপার্টিটা কি, সেটা কি অ্যাডেন্ডো নাকি সাবট্রাহেন্ডো নাকি ডিভিডেন্ডো নাকি কম্পোনেন্ডো, এমন করে অপশন আসতে পারে। তো জাস্ট দেখে নেবে। অ্যাডেন্ডোতে কি হচ্ছে? প্লাস হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ প্লাস হচ্ছে। সাবট্রাহেন্ডোতে প্রথম পদ A থেকে C মাইনাস B থেকে D মাইনাস। ডিভিডেন্ডোতে কি হচ্ছে? A মাইনাস B ডিভাইডেড বাই B, আবার হচ্ছে C মাইনাস D ডিভাইডেড বাই D, এটা হচ্ছে ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো কি? কম্পোনেন্ডো হচ্ছে প্লাসেরটা A প্লাস B B প্লাস C প্লাস D D, এই যে সেটা হচ্ছে কম্পোনেন্ডো। অল্টারনেন্ডো কি? A:B = যে C:D হয় তাহলে A:C = B:D হবে, সেটা হচ্ছে অল্টারনেন্ডো। যে A:C = B:D হচ্ছে সেটা হচ্ছে অল্টারনেন্ডো। ইনভার্টেন্ডো কি? সেটা উল্টা হবে। A:B = C:D হলে ইনভার্টেন্ডোতে হবে B:A = D:C, সেটা হচ্ছে ইনভার্টেন্ডো। তো সেগুলো কিন্তু 1-2 বার দেখলে কিন্তু মনে রাখতে পারবে কোন প্রপার্টিকে কি বলা হচ্ছে। পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এমনই দিয়ে দেবে, এই পার্টটা সেকেন্ড পার্টটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে সেই প্রপার্টিটার নাম কি। তো প্রপার্টি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, সেগুলো ইজিলি কিন্তু মনে রাখা সম্ভব। নেক্সট যেটা রয়েছে হচ্ছে সেটাকে আমরা বলি যোগভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, সেটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া বলি। আমাদের সময় কিন্তু এই যোগভাগ প্রক্রিয়ায়ও কিছু সমাধান অঙ্ক করতে হতো। তো এই যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো সেটা হচ্ছে যদি A:B এবং C:D থাকে তাহলে উপরেরটা যোগ হবে, নিচেরটা বিয়োগ হবে, উপরেরটা যোগ হবে, নিচেরটা বিয়োগ হবে, সেটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তাহলে হবে A প্লাস B বাই A মাইনাস B, A প্লাস B বাই A মাইনাস B C প্লাস D বাই C মাইনাস D, সেটা হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। এটাই তো হচ্ছে A প্লাস B বাই A মাইনাস B এবং C প্লাস D বাই C মাইনাস D, কারণ এখানে থাকা আর বাই দেওয়া একই জিনিস, সেটাকে বলা হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। তো এই প্রপার্টিগুলো ভালোভাবে দেখে রাখতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর্থ থার্ড অ্যান্ড মিন প্রপোর্শন। তো যদি A:B = C:D হয় তাহলে এখানে D যেটা সেটাকে বলা হচ্ছে ফোর্থ প্রপোর্শন, C যেটা সেটাকে বলা হচ্ছে থার্ড প্রপোর্শন। আর মিন প্রপোর্শনটা কি? আচ্ছা, এটা তাহলে এটা জেনে রাখো যে ডিটা হচ্ছে ফোর্থ প্রপোর্শন, সিটা হচ্ছে থার্ড প্রপোর্শন। আর মিন প্রপোর্শনটা কি করে বের করতে হয়? মিন প্রপোর্শনটা A এবং B এর মিন প্রপোর্শন হচ্ছে √AB, A এবং B এর মিন প্রপোর্শনটা হচ্ছে √AB, সেটা মনে রাখতে হবে। এই যে কিছু জিনিস এখানে কিন্তু শুধু সেই জন্য রিমেম্বার, ট্রাই টু রিমেম্বার, এগুলো মনে রাখতে হবে। সাম ইম্পর্টেন্ট প্রপার্টিজ ইট শুড বি রিমেম্বার্ড, ওকে, সেগুলো মনে রাখতে হবে। এই যে এখানে নীল কালার আলাদা করে কালার করেই দেওয়া আছে, তোমাদের পিডিএফে আলাদা কালার থাকবে, এই যে আলাদা কালার যেগুলো করে দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে মনে রাখতে হবে, কারণ অনেকগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে, এগুলো মনে রাখার জিনিস। কারণ প্রশ্ন এখান থেকে কিন্তু ডিরেক্টলি প্রশ্ন হয়ে যেতে পারে, প্রশ্ন যদি হয়ে যায় তাহলে এগুলোকে ছাড়া যাবে না, কারণ এগুলো হচ্ছে থিওরিটিক জিনিস, অবশ্যই সেগুলো তোমরা মনে রাখতে হবে। তো মিন প্রপোর্শনাল বিটুইন A অ্যান্ড B মানে হচ্ছে A B এর মিন প্রপোর্শন কত? এটা হচ্ছে √AB, সেটা মনে রাখবে। তবে কম্পারিজন অফ রেশিও,
তো রেশিও কম্পারিজনটা যদি A/B C/D থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি A/V গ্রেটার দেন C/D। তো আলটিমেটলি কি A/B মানে তো হচ্ছে A/B, C/D মানে হচ্ছে C/D, একই কথা। দ্য কম্পাউন্ড রেশিও অফ দ্য রেশিয়াস, আচ্ছা যদি কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত বের করার কথা বলা হয়, কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত, কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত বের করার কথা বলা হয় এবং যদি তিনটে থাকে A/B, C/D, E/F, যদি তার যৌগিক অনুপাত বের করতে হয় তাহলে হচ্ছে গিয়ে প্রথম সবগুলো গুণ ইস্টু দ্বিতীয় সবগুলো গুণ A/C/E/B/D/F, এই যে হচ্ছে AC/BDF, সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। A/V, C/D, E/F এর যৌগিক অনুপাত হচ্ছে উপরের সবগুলো গুণ ইস্টু নিচে সবগুলো গুণ, মানে হচ্ছে এটাকে তো আমরা লিখতে পারি A/B, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে C/D, এটাকে আমরা লিখতে পারি E/F, তাদের মানে হচ্ছে যৌগিক অনুপাত হচ্ছে ACE উপরে গুণ বাই BDF, বা সেটাকে আমরা ACE/BDF-ও লিখতে পারি, কারণ ইস্টু দিয়ে লেখা আর ডিভাইড দিয়ে লেখা একই জিনিস। তারপর হচ্ছে ডুপ্লিকেট রেশিও। যদি A/B একটা অনুপাত হয় তাহলে A²/B² সেটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট রেশিও, √A/√B সেটাকে বলা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও, A³/B³ সেটাকে বলা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। তো এখান থেকে কিন্তু ডিরেক্টলি প্রশ্ন হতে পারে যে A/B যদি একটা অনুপাত হয় তাহলে ডুপ্লিকেট রেশিও কী হবে, সেটা তোমরা ইংরেজি প্রশ্নটা দেখে নেবে। ইংরেজি প্রশ্নতে এইভাবে লেখা থাকে ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট বা ট্রিপ্লিকেট বলে অপশন বিভিন্নটা দিতে পারে। তো ডুপ্লিকেট রেশিও হচ্ছে স্কোয়ারটা, সাব ডুপ্লিকেট রেশিও হচ্ছে √ওভার লাগানোটা, আর ট্রিপ্লিকেট রেশিও হচ্ছে কিউব লাগানোটা। এখন আমি দিলাম যে দুটো অনুপাত 2:2 যদি 3 হয় তাহলে 8:27, 8:27 সেটা কি, সেটা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। 4:9 সেটা কি, সেটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও। আর √2:√3 সেটা কি, সেটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। বা যদি অনুপাতটা 4:9 থাকে তাহলে 2:3 সেটা কি, সেটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও, তাই না, √ওভার করে এটা পেলাম। নেক্সট রেশিও এন্ড প্রপোর্শন ট্রিক। এখানে কিছু ট্রিক রয়েছে সমস্যা সমাধানের জন্য। যদি U/V = X/Y হয় দেন U/Y = B/X হবে। যদি U/V = X/Y হয় তাহলে U/X = B/Y হয়। তো আলটিমেটলি এই জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হচ্ছে U/V = X/Y হলে কি হয়। তো আমরা কোনাকুনি যদি আমরা গুণ করি U এর সাথে Y চলে আসবে, এই কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে UY আর VX সমান হচ্ছে, তাই না, সমান হচ্ছে। তো এটাই করছে, তো এগুলো কিন্তু ওই জিনিসটাই করা হচ্ছে, ওই জিনিসটাকে জাস্ট লিখে দেখানো হচ্ছে। তারপর যেটা আমরা আগে প্রপার্টি পেয়েছিলাম যে U+B/B X+Y/Y বা U-B/B X-Y/Y, সেগুলোর নাম কি সেগুলো তো তোমরা জানো। U+B/U-B মানে হচ্ছে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, সেটা কি, সেটার নাম হচ্ছে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। আর হচ্ছে এটা কি U+B/B X+Y/Y যোগ উপরেরটা প্লাস হচ্ছে, তারপর ভাগ হচ্ছে, উপরেরটা মাইনাস হচ্ছে, ভাগ হচ্ছে, সেটার নাম কি সেটা এখান থেকে দেখে নাও। উপরেরটা ওই যে প্লাস হয়, ওই যে এটা প্লাস হচ্ছে ভাগ হচ্ছে সেটা হচ্ছে কম্পোনেন্ডো, মাইনাস হচ্ছে ভাগ হচ্ছে সেটা হচ্ছে ডিভিডেন্ডো। ঠিক আছে, এই যে প্রপার্টি এটা হচ্ছে কম্পোনেন্ডো, এই যে প্রপার্টি সেটা হচ্ছে ডিভিডেন্ডো, আর এই প্রপার্টিটা হচ্ছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, তাই না। তো এগুলো আমরা জেনে গেছি অলরেডি, তাই না। ওকে, তো তারপর আমরা প্রশ্ন দেখছি। বলছে অনুপাত দিয়েছে A/B 2:3, B/C 5:2 এবং C/D হচ্ছে 1:4 হয়, তাহলে দেখো যে A/B/C বের করতে হবে। কন্টিনিউ দি প্রপোর্শন। তো সেটা কি করতে হয়, এখানে A/B দেওয়া আছে 2:C, A/B দেওয়া আছে 2:C, আবার দেওয়া আছে B/C মানে হচ্ছে 5:2।
তাহলে এই দুটো অনুপাতের মধ্যে দেখো কমনটা কি, কমনটা হচ্ছে বি, এখানেও বি আছে এখানেও বি আছে, যেটা কমন আছে কমন পার্টকে আমরা সমান করব। তো এখানে বি এর ভ্যালু 3, এখানে বি এর ভ্যালু কত 5, তো আলটিমেটলি 5 দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে, আর এই 3 দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে। তাহলে অনুপাতটা কি হচ্ছে, এখানে হচ্ছে উপরে হচ্ছে 10 15 15 6, তো হচ্ছে 10:15, এই যে এইখানে 10:15 15:6 হচ্ছে। তো এবার কাজ হচ্ছে B/C আমরা পেয়ে গেলাম, B/C আমরা পেয়ে গেলাম 15:6, আবার C/D, B/C পেয়ে গেলাম 15:6, এবার C/D পেয়ে গেলাম 1:4। তো এখানে কমন কি, এখানে C কমন, তো আলটিমেটলি C এর এই ভ্যালুটা দিয়ে এদেরকে গুণ হবে উপরে নিচে, আর C এর এই ভ্যালুটা দিয়ে এদেরকে গুণ হবে উপরে নিচে, তো আলটিমেটলি BC হচ্ছে 15/6 আর হচ্ছে এদিকে 6/24। তাহলে আমাদের এর ভ্যালু কত বের হলো, এর ভ্যালু বেরিয়েছিল আমাদের আগে 10, বির ভ্যালু বেরিয়ে হলো 15, আর সির ভ্যালু বেরোলো 6। ঠিক আছে, 10 15 6। তাহলে আমাদের অনুপাতটা কি, A/C B/C হচ্ছে 10:15:6, 10 15 6। এখন যদি বলে যে A/B/C/Dও বলে দেয়, তাহলে ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 24, তাহলে 10:15:6/24 আমরা সেটা বলতে পারি। এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় সেট করা হয়, এখানে এমসিকিউ বিভিন্ন অপশন দিয়ে দেবে, সেটা কিন্তু করতে হবে। অঙ্কনের নিয়মটা তো বুঝে গেলে, তাই না। A/B এখানে হচ্ছে যেটা কমন আছে, যেমন হচ্ছে A/B কত, A/B হচ্ছে 2/3, আবার B/C হচ্ছে গিয়ে 5/2। তো এখানে কমন কি আছে, এখানে বিটা কমন, তাহলে যে সেকেন্ড বি এর ভ্যালুটা দিয়ে প্রথমটা সবটাকে গুণ হবে উপরে নিচে, আর প্রথমটা বি এর ভ্যালু দিয়ে সেকেন্ড সবকটাকে গুণ হবে উপরে নিচে, তাহলে সমান হয়ে যাবে। দেখো এখানে কত হচ্ছে 10, এখানে 15, তো এখানে বি কিন্তু 15ই হবে, আর সি কত 6, তো 10:15:6, এখান থেকে কিন্তু আমরা ABC এর অনুপাত বের করতে পারি। সেকেন্ড পরের পার্টটা করলে আমরা সেখান থেকে ডি এর ভ্যালু কিন্তু বের করে নিতে পারবো। আচ্ছা, এবার যদি আরেকটা প্রশ্ন দেখি, যে এখানে প্রশ্ন কি বলছে, যে একটি অফিসে 45 জন লোক রয়েছে, যার মধ্যে মহিলা কর্মচারী 25 জন এবং বাকিরা পুরুষ কর্মচারী, তো এর অনুপাত নির্ণয় করো। অনুপাত কার সঙ্গে কার অনুপাত নির্ণয় করব, নারী থেকে পুরুষের সংখ্যা। তো এখানে মহিলা কর্মচারী কতজন আছে, মহিলা কর্মচারী আছে 25 জন, তাহলে পুরুষ কর্মচারী কত, 45 থেকে 25 গেলে হচ্ছে 20 জন। তো নারী থেকে পুরুষের সংখ্যা, নারী ইস্টু পুরুষ মানে হচ্ছে 25:20, তো 5 5 25, 4 5 20, 5:4, তো আমাদের অনুপাত কিন্তু 5:4, আর পুরুষ ইস্টু নারী হলে হবে 4:5। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আমরা যাব পার্সেন্টেজ বা শতাংশতে। তো পার্সেন্টেজ চিহ্নটাকে এইভাবে প্রকাশ করা হয়, এই যে এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন। পার্সেন্টেজ বা শতাংশ মানে কি, শতাংশ কথার মধ্যেই বলা আছে যে শতাংশ শত এর অংশ, 100% মানে হচ্ছে পুরা 100, তো 100 এর মধ্যে কত অংশ আছে সেটাই হচ্ছে পার্সেন্টেজ বা শতাংশ, মানে শতের মধ্যে কত অংশ আছে সেটা হচ্ছে শতাংশ। তো তোমাদের টেট পরীক্ষার জন্য ইজি করার জন্য কোয়েশ্চেনগুলোকে, প্রশ্ন যেগুলো আসবে সেগুলোকে ইজিলি সলভ করার জন্য, ক্যালকুলেশনকে ইজি করার জন্য কিছু জিনিস কিন্তু আমাদের শিখতে হয়। তো এক্ষেত্রে এখানে চার্ট দেওয়া আছে, শতাংশের হিসেবটা শিখে নিতে হয়। যে 10% মানে হচ্ছে গিয়ে কত, 10% মানে হচ্ছে 1/10, 10% মানে হচ্ছে 1/10, 20% মানে হচ্ছে 1/5, 25% মানে হচ্ছে 1/4, 50% মানে 1/2, 75% মানে 3/4, 90% মানে 9/10। এগুলো আমরা সবাই কিন্তু জানি, জাস্ট একটু রিভাইজ করে নিচ্ছি এবং সেটা মনে রাখতে হবে। যারা জানেন তো ম্যাক্সিমাম জানেন, প্রায় সবই জানেন, যাদের একটু কনফিউশন আছে
দেখে নেবেন যে 10% মানে কত, 20% মানে কত, 25% মানে কত, 50% মানে কত, 75% মানে কত, 90% মানে কত, ঠিক আছে না? তো এগুলোকে কিন্তু ডিরেক্টলি ওইভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, এখানে হচ্ছে আলটিমেটলি কি আমরা শতাংশ থেকে ভগ্নাংশ করছি, শতাংশ থেকে ভগ্নাংশ করছি। তো একটা চার্টও আমি নিচে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিও যে এখানে হচ্ছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বা শতাংশ, ভগ্নাংশ থেকে শতাংশ। 1/2 মানে 50%, 1/3 মানে 33.33%, 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.66%, 1/7 মানে হচ্ছে 14.28%, 1/8 মানে 12.5%, 1/9 মানে 11.11%, 1/10 মানে 10%, 1/11 মানে 9.09%, 1/12 মানে 8.33%, 1/13 1/13 14 লাগে না, শুধু 15টা দেখে নিও, 12 পর্যন্ত দেখে নেবে আর 15টা দেখে নেবে, 6.66%, বাকিগুলো আর লাগবে না, ঠিক আছে? এগুলো একটু দেখে নিও। এই পিডিএফটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা তো পেয়ে যাবে, অলরেডি কিন্তু আগে থেকেই শেয়ার করা আছে, হ্যাঁ, তারপরেও যারা পাও নাই আমি নতুনভাবে আবার শেয়ার করে দেবো। তো পার্সেন্টেজ যে ব্যাপারটা, তার কিন্তু কোনো মাত্রা নেই, একে মাত্রাহীন সংখ্যা বলা হয়। আমরা যদি বলি একটি সংখ্যার 50%, তাহলে হচ্ছে যে সংখ্যাটা রয়েছে তার 50%, মানে 50% মানে কি, 50% মানে কি, আমরা আগে দেখেছি 50% মানে হচ্ছে 1/2, তো যে সংখ্যাটা রয়েছে সেটা 1/2 গুণ, মানে অর্ধেক হয়ে যাবে, মানে 50, যে সংখ্যাটা রয়েছে তার অর্ধেক হয়ে যাবে। তো বোঝা গেল তো আমাদের যে পার্সেন্টেজের সাথে এই যে আমরা যে ফ্র্যাকশনটা দেখালাম, হ্যাঁ, শতাংশের সাথে যে ভগ্নাংশ দেখালাম, সেটা কেন, সেটা ক্যালকুলেশন ইজি করবার জন্য কিন্তু ভগ্নাংশ দিয়ে আমরা করি, শতাংশ থেকে ভগ্নাংশতে কনভার্ট করে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করি। তো শতাংশের সূত্র রয়েছে, শতাংশ নির্ধারণ করতে আমাদের মোট মান দিয়ে মানকে ভাগ করতে হবে, তারপর ফলাফলকে 100 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ শতাংশের সূত্র হচ্ছে মান বাই মোট মান ইন্টু 100, মানে যদি বলা হয় 2/5, সেটাকে যদি আমরা শতাংশে নিতে চাই তাহলে 2/5 রয়েছে, সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব, গুণ করলে 40% পাবো। তো 40% মানে হচ্ছে আমাদের 2/5 ভগ্নাংশ, বা ভগ্নাংশ 2/5 মানে হচ্ছে আমাদের 40%। ওকে, কিভাবে একটি সংখ্যা শতাংশ গণনা করতে হয়? শতাংশের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এক্স হিসেবে পার্সেন্টেজ চিহ্নটাকে ব্যবহার করি। p/100 ইন্টু সংখ্যা সমান সমান এক্স যদি হয় তাহলে কিন্তু আমরা সেটা গণনা করতে পারি। তো এটা সেগুলো যখন আমরা অঙ্ক করব, অঙ্ক করতে গিয়ে এই ফর্মুলাগুলো কিন্তু তখন ইজিলি মুখস্থ হয়ে যাবে। এখন যদি ফর্মুলাগুলো দেখা যায় মনে হবে যে এত কঠিন, এগুলো আমরা কী করে মুখস্থ করব? যখন 1-2টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর করব, তখন দেখবে যে এগুলো তো আমরা জানি, এগুলো ইজি হয়ে যাবে। যেমন পার্সেন্টেজ বৃদ্ধি যদি হয়, শতাংশ বৃদ্ধি, শতাংশ হ্রাস, এর ক্ষেত্রে কি হয়? শতাংশ বৃদ্ধি একটি নতুন সংখ্যা থেকে মূল সংখ্যার বিয়োগের সমান, মূল সংখ্যা দ্বারা ভাগ করতে হয় এবং 100 দ্বারা গুণ করতে হয়। বলা হলো যে মনে করো আগে ছিল 100, এখন হয়েছে 80, তাহলে কত পার্সেন্ট হ্রাস পেল? বা আগে কোনো একটা জিনিসের দাম ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 160 টাকা, তাহলে কত শতাংশ বৃদ্ধি পেল? তো এক্ষেত্রে কী করতে হয়? এখন কত হয়েছে? এখন হয়েছে 160 টাকা, নতুন নম্বর 160, মাইনাস আগে কত ছিল? আগে ছিল 150, মানে বাড়লো কত? 10, বাই মূল সংখ্যা, মূল কত? 150, 10/150 ইন্টু 100%, এই করে হিসেব করলেই কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো এইগুলোই সূত্র দেওয়া। যদি হ্রাস, কতটুকু হ্রাস পেলো বা কতটুকু কমলো সেটা করতে হয়, তাহলে হচ্ছে মূল সংখ্যা মাইনাস নতুন সংখ্যা বাই মূল সংখ্যা। অতএব অলওয়েজ কিন্তু পার্সেন্টেজটা কস্ট প্রাইস বা মূল সংখ্যা যেটা মেইন প্রথমে যেটা ছিল সেটা দিয়ে কিন্তু হিসেব করতে হয়, তার উপরেই কিন্তু হিসেব করতে হয়। যদি মনে করো কোনো একটা জিনিসের দাম ছিল আগে 150 টাকা, এখন হয়েছে 135 টাকা, তাহলে কত শতাংশ দাম কমলো? কত শতাংশ দাম কমলো? এমনিতে তো কমলো কত টাকা? 15 টাকা কমে গেছে, তাহলে পার্সেন্টেজে কত শতাংশ দাম কমলো সেটা যদি আমরা করি, তাহলে ফর্মুলা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা কত ছিল? 150, নতুন সংখ্যা কত হলো?
135 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে মূল সংখ্যা, ডিভাইড বাই 150। তাহলে কমলা হচ্ছে 15/150, 15/150। যদি আমরা 15 কাটি 1/10, কিন্তু ইন্টু হবে 100 দিয়ে না, ইন্টু হবে 100, তো কাটলে হচ্ছে 10%, অর্থাৎ জিনিসটার দাম হচ্ছে 10% কমেছে। একই রকমভাবে বৃদ্ধির ফর্মুলাও কিন্তু সেম ফর্মুলা, সেগুলো মনে রাখবে, শিখে রাখতে হবে। আর এই যে আমি পার্সেন্টেজের একটা চার্ট দিয়ে দিলাম, সেটাও কিন্তু মোটামুটি দেখে নিয়ে 2-3 বার দেখলে ইজি হয়ে যাবে, বুঝতে পারবে তখন। 13, 14 এটা ছেড়ে কিন্তু আপ টু 12, তারপর 15 এগুলো শিখে রাখবে। শিখে রাখলে কি হবে, আলটিমেটলি যখনই কোনো প্রশ্ন আসবে ইজিলি তোমার পার্সেন্টেজ করে আবার হিসেব করতে হবে না, ইজিলি এই ফ্র্যাকশন দিয়ে কিন্তু হিসেবটা করে নিতে পারবে। যদি ফ্র্যাকশন আসে, যদি ফ্র্যাকশন থেকেও কিন্তু তুমি ইজিলি পার্সেন্টেজটা হিসেব করে নিতে পারবে। তারপর আমরা চলে এসেছি গড়। গড়ের পরে আমরা দেখব লাভ ক্ষতি, অর্থাৎ লাভ ক্ষতিতেই কিন্তু আমাদের সিলেবাস কমপ্লিট হচ্ছে, তার মধ্যে সেগুলো দেখব। তারপর রয়েছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন এসেছিল, যে 2015 থেকে ধরে একেবারে 2022 পর্যন্ত কী কী প্রশ্ন এসেছিল, সেগুলো আমরা দেখব। তো আজকে থিওরিটিক্যাল পার্ট আমরা পুরোটা দেখে নেব, এবং নেক্সট ক্লাসে আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা সলভ করব, এবং তোমরা সবগুলো একই সাথে তোমরা মিলে কিন্তু সেটা সলভ করব। ওকে, আচ্ছা। তো গড় যদি হয়, গড় মানে হচ্ছে কোনো একটি সংখ্যা বা তালিকা বা রাশির সকল মানকে প্রতিনিধিত্ব করে এমন একটি মান। কোনো তালিকার সব সংখ্যার মান যদি সমান হয়, তাহলে সেই তালিকার প্রতিনিধিত্বকারী মান হচ্ছে সেই সংখ্যাটাই। যদি সবটা সংখ্যা 5, 5, 5, 5, 5, 5 হয়, তাহলে তাদের গড়ও হবে 5, মানে সবটাই 5। আদারওয়াইজ যদি নাম্বারগুলো চেঞ্জ হয়, তাহলে তাদের প্রতিনিধিত্বকারী সংখ্যা যেটা, সেটা হচ্ছে গড়। মানে গড়ের হিসেবটা কি করে করতে হবে? গড়ের হিসেবটা হচ্ছে যে কয়টা সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করতে হবে মানগুলির সমষ্টি, ডিভাইড বাই মানগুলির মোট সংখ্যা, কতটা সংখ্যা আছে সেটা। মনে করো 1, 2, 3, 4, 5 এর গড় কত, তাহলে আমরা 1 + 2 + 3 + 4 + 5 যোগ করলাম, করে এখানে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, পাঁচটা সংখ্যা আছে, আমরা 5 দিয়ে ভাগ করলাম, যোগ করলে কত হচ্ছে 5, 4, 9, 10, 15, 15/5, দ্যাট ইজ 3। তাহলে তাদের গড় মান হচ্ছে 3। এই করে গড় করতে হয়। তো গড় মান হচ্ছে মানগুলির সমষ্টি বাই মানগুলির মোট সংখ্যা। এখানে যে এই তিনটা পয়েন্ট কিন্তু ডিরেক্টলি শিখে রাখতে হবে, সেখান থেকে প্রশ্ন হতে পারে। যে প্রথম nটি প্রাকৃতিক সংখ্যার গড় কত, সূত্র হচ্ছে 1 + 1/2। প্রথম nটি প্রাকৃতিক সংখ্যার গড় কত? প্রথম nটি প্রাকৃতিক সংখ্যার গড় হচ্ছে n + 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আচ্ছা। প্রথম n জোড় সংখ্যার গড় কত? প্রথম n জোড় সংখ্যার গড় কত? জোড় সংখ্যার গড় হচ্ছে n + 1। প্রথম n বিজোড় সংখ্যার গড় কত? বিজোড় সংখ্যার গড় হচ্ছে n। তো সেটা তোমরা নিজেরাও যাচাই করে দেখে নিতে পারো। যদি বলা হয়, আমরা দেখলাম যে প্রথম 5টি সংখ্যা 1, 2, 3, 4, 5 এর গড় কত? 3 হচ্ছে। তো সেখানে এই ফর্মুলা অনুযায়ী আমরা কত হয় সেটা যদি আমরা দেখি, এই ফর্মুলা অনুযায়ী কত হচ্ছে সেটা আমরা দেখি একটু। প্রথম 5টি সংখ্যার গড় কত? তাহলে হচ্ছে n এর মান হচ্ছে 5 + 1 ডিভাইডেড বাই 2। এই সূত্র অনুযায়ী 5 + 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 6/2, মানে আলটিমেটলি 3 হচ্ছে। প্রথম 5টি প্রাকৃতিক সংখ্যার গড় কত? 3, সেটা কিন্তু মিলে গেছে। প্রথম 10টি প্রাকৃতিক সংখ্যার গড় কত যদি আমরা বের করি, তাহলে n এর ভ্যালু হচ্ছে 10, 10 + 1/2, 11/2 হচ্ছে 5.5। তাহলে এখন যদি প্রশ্ন হয় প্রথম 10টি প্রাকৃতিক সংখ্যার সমষ্টি কত, তো সমষ্টি কত? আমাদের 5.5 এসছে। প্রথম কতটা সংখ্যা? 10টা সংখ্যা, তো 10 দিয়ে গুণ দিলাম, গুণ দিলে 55, সেটা হচ্ছে সমষ্টি। ওকে, যদি বুঝতে অসুবিধা হয়, না বুঝে থাকো, ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে আগের থেকে যে অংশটা বুঝতে পারছে না পুনরায় দেখে নিও, তাহলে কিন্তু ইজিলি সেটা বুঝতে পারবে। কারণ এখানে না বোঝার মতো আমি কিছু বলছি না। নেক্সট হচ্ছে যদি প্রশ্ন থাকে যে nটি জোড় সংখ্যার গড় কত, বলে দিল যে প্রশ্ন তোমাকে প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত, প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত প্রশ্ন দিয়ে দিল। তো জোড় সংখ্যা মানে হচ্ছে 2, 4, 6,
8, 10 এমন করে করে তুমি 20টা সংখ্যা যোগ করতে হবে, তারপর 20 দিয়ে ভাগ করতে হবে। তো দরকার নেই তোমার ফর্মুলা জানা আছে, ডিরেক্টলি এখান থেকে ফর্মুলা থেকেও প্রশ্ন হতে পারে, অপশন দিয়ে দেবে যে এনটি জোড় সংখ্যার গড় হলো n+1/2, n+1, n উপরের কোনোটি নয়, এভাবে অপশন দিতে পারে। তো সেগুলো খেয়াল রাখতে হবে। তো যদি 20টা সংখ্যার গড় বলে, প্রথম 20টি জোড় সংখ্যার গড়, তাহলে হচ্ছে 20 সঙ্গে 1 যোগ মানে 21 হবে আনসার। যদি বলা হয় যে প্রথম 5টা বিজোড় সংখ্যার গড় কত, তাহলে আনসার হবে 5। তোমরা দেখে নিই প্রথম 5টা বিজোড় সংখ্যার গড় 5 হয় কিনা না। প্রথম 5টা বিজোড় সংখ্যা কত? 1, 3, 5, 7, 9 ডিভাইড বাই 5, কারণ 5টি সংখ্যা তো 5 দিয়ে ভাগ করতে হবে। তো 9 আর 1 10, 7 3 10, 10 10 20, 5 25, 25/5 = 5। তো প্রথম 5টা বিজোড় সংখ্যার গড় হচ্ছে 5। প্রথম 6টা সংখ্যা নিলে সেটার গড় হবে 6। এইভাবে বিজোড় সংখ্যা হলে সেই সংখ্যাই থাকবে। প্রথম 5টা বিজোড় সংখ্যার গড় 5, প্রথম 20টা বিজোড় সংখ্যার গড় 20, প্রথম যদি বলে যে 25টা বিজোড় সংখ্যার গড় কত, তাহলে 25। আর যদি জোড় সংখ্যা বলা হয় যে প্রথম 10টা জোড় সংখ্যার গড় কত, তাহলে প্রথম 10টা জোড় সংখ্যার গড় হচ্ছে 11, প্রথম 15টা জোড় সংখ্যার গড় কত, 16, এমন করে হচ্ছে। সেটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু ওই অঙ্কগুলো লিখে লিখে যোগ করে ভাগ করে করে দেখতে হবে না, ইজিলি সেটার আনসার আমরা বলে দিতে পারবো, কারণ হচ্ছে সেটা আমরা জানি। নেক্সট কিছু প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির গড় নির্ণয় করো, যে 65, 85, 70, 90 এবং 105। তো গড় করতে হলে সবগুলোকে যোগ করে কয়টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। তা বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল হচ্ছে 550, তাদের গড় কত? তো যোগফল যদি 550 হয় তাদের গড় কত? যোগফলটাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। যোগফলটাকে মোট সংখ্যা 10 দিয়ে ভাগ করলে আমরা 55 পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গড়। পরের প্রশ্ন হচ্ছে 1 থেকে 67 পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার মোট গড় কত? তাহলে আমরা জানি ফর্মুলা হচ্ছে n+1/2, তাহলে 67 + 1/2 তাহলে 68/2 মানে হচ্ছে 34 হচ্ছে আনসার। পরের প্রশ্ন হচ্ছে পরপর 60টি সংখ্যার গড় হচ্ছে 20, এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত? পরপর 60টি সংখ্যার গড় হচ্ছে 20, এই সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কত? তো 60টি সংখ্যা তো আমি জানি না, পরপর সংখ্যা বলছে, তাহলে একটা যে x হয়, পরেরটা x+1, পরেরটা x+2, x+3, x+4, x+5, x+6, এই 60টা সংখ্যা হয়ে গেল তাদের গড়। তো গড় মানে হচ্ছে 60টা সংখ্যা যোগ করব, করে 7 দিয়ে ভাগ করব, সেটা সমান সমান হচ্ছে 20, গড় হচ্ছে 20, সেটা সমান সমান 20। তো আলটিমেটলি আমরা দেখলাম যে 7x + 21 সমান সমান হচ্ছে গিয়ে 71 + 21/7 সমান সমান হচ্ছে 20, যেটি 7 দিয়ে 20 মাল্টিপ্লাই করলে এটা 140 হয়ে যাচ্ছে। তো 7x মানে হচ্ছে 119, তো x মানে হচ্ছে 17। তো বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে x+6, 17 + 6 হচ্ছে 23, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 23। তারপরে প্রশ্ন হচ্ছে 10টি সংখ্যার গড় হলো 23, প্রতিটি সংখ্যা 4 বাড়ানো হলে নতুন সংখ্যার গড় কত হবে? তেমন যদি প্রশ্ন হয় 10টি সংখ্যার গড় সামথিং আছে, প্রতি সংখ্যার সঙ্গে বাড়ানো হলো যা, তো আনসারটা হবে গড় কত? 23, প্রতি সংখ্যার সঙ্গে 4 বাড়ানো হয়েছে, তো 23 + 4 মানে 27 হবে নতুন গড়। যদি বলা হয় যে প্রত্যেক সংখ্যা থেকে আমি 2 করে কমালাম, 2 করে কমানো হলো, তাহলে নতুন সংখ্যার গড় কত? তো আলটিমেটলি নতুন সংখ্যার গড় হচ্ছে গিয়ে এই যে 23 থেকে 2 কমবে মানে 21 হয়ে যাবে। যদি বলা হয় যে প্রতি সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে নতুন গড় কত হবে? তাহলে গড় কত ছিল? 23, 23কে 2 দিয়ে গুণ করলে 46, এটাই হবে। তাহলে দেওয়া হবে 23 × 4 মানে হচ্ছে গিয়ে 230, 230 করলাম, প্রতি সংখ্যার সাথে 4 যোগ করা হয়েছে, তবে 10টি সংখ্যার সঙ্গে আরও 40 যোগ করা হয়েছে, তো 270 হলো, ভাগ করে দেখলাম 27 হচ্ছে। এমনটা করার দরকার নেই, ইজিলি লিখে দিতে পারবে। সংখ্যার গড় ছিল 23, প্রত্যেকটার সঙ্গে 4 বাড়ানো হয়েছে মানে নতুন গড় 27। সংখ্যার গড় ছিল 23, প্রত্যেকটার থেকে 2 করে কমানো হয়েছে, প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করা হয়েছে, প্রত্যেকটা থেকে 2 কমানো হয়েছে, নতুন গড় হবে 21। সংখ্যার গড় ছিল 23, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয়েছে, নতুন গড় হবে 46। বাস, ইজিলি প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, ইজিলি করে দিলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে। বড় ক্যালকুলেশন সেখানে করার কোনো দরকার নেই। নেক্সট, 50টি সংখ্যার গড় হলো 20,
যদি দুটি সংখ্যা 37 এবং 43 বাতিল করা হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় নির্ণয় করো। তো এখানে ইজি, দেখো যে 50টা সংখ্যার গড় হচ্ছে 20, তাহলে 50টা সংখ্যার সমষ্টি কত? 50 × 20 করলে সমষ্টি বেরিয়ে যাচ্ছে 1000। তো যদি আমি দুইটি সংখ্যা 43 এবং 37কে বিয়োগ করি, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, তো দুটো বাদ দিয়ে দিলে আমার 1000 থেকে 80 বাদ যাচ্ছে, 920 হচ্ছে। তাহলে এবার নতুন গড় কত? 920। সংখ্যা আগে 50টা ছিল, এখন দুটো সংখ্যা কমে গেল, মানে 48 হচ্ছে, 48টা সংখ্যা হচ্ছে। তো 920কে আমরা 48 দিয়ে ডিভাইড করব, করলে পাবো 19.17, এবং সেটাই হচ্ছে নতুন অবশিষ্ট সংখ্যার গড় 19.17। পরের প্রশ্ন হচ্ছে 4 এর প্রথম 6 গুণের গড় কত? 4 এর প্রথম 6 গুণ, 4 এর প্রথম 6 গুণ 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, এদের গড় কত? তো এটা ইজিলি যোগ করে ভাগ করে গড় পেরিয়ে গেলাম, আর বের হলো যে 14। পরের প্রশ্ন হচ্ছে 3টি ছেলের গড় বয়স 15 বছর, তাদের বয়স 3:5:7 অনুপাতে আছে, তাহলে সবচেয়ে ছোট ছেলেটির বয়স কত? 3টি ছেলের গড় বয়স হচ্ছে 15, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 45। তাদের বয়স 3:5:7, তো একটাকে যদি 3x ধরা হয়, একটা 5x, একটা 7x, তো 3x + 5x + 7x হচ্ছে যে 45, তার মানে x এর ভ্যালু হচ্ছে 3, সবচেয়ে ছোট ছেলে হচ্ছে 3x, তো 3 × 3 মানে হচ্ছে 9 বছর, 9 বছর। তারপরে যেটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে 60টি ছেলের একটি দলের গড় ওজন 56, তাদের মধ্যে 6টি স্বতন্ত্র ওজন হচ্ছে 52, 57, 55, 60, 59, 55, সপ্তম ছেলেটির ওজন কত? তো কিছু করার নেই, 60টি ছেলের ওজনের গড় হচ্ছে 56, তাহলে 60টি ছেলের ওজনের সমষ্টি কত? মোট ওজন কত? 7 দিয়ে গুণ করো 392, এখান থেকে এই 6টি ছেলের ওজন বাদ দিয়ে দাও, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে সপ্তম ছেলেটির ওজন। তারপরে প্রশ্ন হচ্ছে গিয়ে যে 25টি সংখ্যার গড় হচ্ছে 36, প্রথম সংখ্যার গড় প্রথম 13টি সংখ্যার গড় হচ্ছে 32 এবং শেষ 13টি সংখ্যার গড় হচ্ছে 39, তাহলে 13তম সংখ্যাটি নির্ণয় করো। এখানে কোয়েশ্চেনটা কারেকশন করতে হবে, এখানে একটু ঠিক নেই। প্রথম 13টি সংখ্যার গড় 32 এবং শেষ 13টি সংখ্যার গড় 39 হলে এবার হয়েছে মোট কতগুলো সংখ্যা, বা 13তম সংখ্যাটি নির্ণয় করো। হয়ে গেছে। আর যে 25টি সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে 25টি সংখ্যার মোট সমষ্টি কত সেটা বের করো। প্রথম 13টি সংখ্যার গড় হচ্ছে 32, তাহলে প্রথম 13টি সংখ্যার মোট কত হচ্ছে 39 × 416, এবং শেষ 13টি সংখ্যার গড় হচ্ছে 39, তো 39 × 13 হচ্ছে 507, তাহলে 25টি সংখ্যার গড় হচ্ছে 36, তো 25টি সংখ্যার গড় যদি 36 হয়, তাহলে 25টি সংখ্যার মোট যোগফল হচ্ছে 900। তাহলে এবার 13তম পর্যবেক্ষণ কি? এখানে আমরা কি পেলাম? 26টা সংখ্যা পেয়ে গেলাম, তো 26টা সংখ্যা থেকে 26টা সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা 25টা সংখ্যার সমষ্টি বের করলাম। তো এবার 26টা সংখ্যা থেকে 25টা সংখ্যা বিয়োগ দিলে একটা সংখ্যা থাকে, তাই না? তো 13তম সংখ্যাটা আমরা দুইবার নিয়েছি, তো আলটিমেটলি একটা সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে 13তম সংখ্যা। তো এক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি 416 + 507 মাইনাস হচ্ছে 900, সেটা হচ্ছে 23, তার মানে 13তম পর্যবেক্ষণ বা 13তম সংখ্যাটি হচ্ছে 23। দেখো বোঝা গেল কিনা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওকে, নেক্সট আমরা যদি দেখি হচ্ছে লাভ ক্ষতি।
তো লাভ ক্ষতি আমরা সবাই বুঝি। লাভ মানে হচ্ছে লাভ ক্ষতি সবটাই ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি আমরা কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করি তাহলে সেটা হচ্ছে লাভ, আর বেশি দামে কিনে যদি কম দামে বিক্রি করি তাহলে সেটা হচ্ছে ক্ষতি। তো লাভের ক্ষেত্রে হচ্ছে এসপি বা সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস, আর ক্ষতির ক্ষেত্রে হচ্ছে কস্ট প্রাইস বা কেনার দামটা হচ্ছে সেলিং প্রাইস থেকে বেশি। কস্ট প্রাইস যদি বেশি হয় সেলিং প্রাইস কম হয় তাহলে সেটা হচ্ছে ক্ষতি, আর যদি সেলিং প্রাইস বেশি হয় কস্ট প্রাইস কম হয় তাহলে সেটা হচ্ছে লাভ। তো লাভ ক্ষতির ধারণা আমরা সবাই মোটামুটি জানি। তো এখানে অঙ্ক করার ক্ষেত্রে লাভ মানে হচ্ছে পি প্রফিট, ক্ষতি মানে হচ্ছে এল বা লস, ক্রয় মূল্যকে বলা হচ্ছে সিপি, বিক্রয় মূল্যকে বলা হচ্ছে এসপি, চিহ্নিত মূল্যকে বলা হচ্ছে মার্ক প্রাইস যেটা এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস সেটা হচ্ছে এমপি। তো ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দুটো জিনিস কোনো কোনো ক্ষেত্রে আমরা যোগ করব, একটা হচ্ছে স্থির খরচ, একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। মনে করো যে আমি একটা ফ্রিজ কিনলাম হচ্ছে গিয়ে 15,000 টাকা দিয়ে, এবং সেটাকে আমার দোকানে বা বাড়িতে নিয়ে আসতে আরও গাড়ি ভাড়া বাবদ আমার 500 টাকা লাগলো। তাই টোটাল ক্রয় মূল্য কিন্তু আমি 15,000 ধরবো না, সেখানে 15,000 স্থির খরচ প্লাস পরিবর্তনশীল খরচ যেটা 15,000 প্লাস 500 এটা যোগ হবে, যোগ হয়ে আমার সেটা ক্রয় মূল্য আমি হিসাব করবো 15,500। তার উপর আমি কত বেশি দামে সেটা বিক্রি করলাম সেটা হচ্ছে লাভ হিসেব হবে। তো সেটাই হচ্ছে ক্রয় মূল্যের ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু আরও যোগ হতে পারে। তো চিহ্নিত মূল্য মানে হচ্ছে মার্কড প্রাইস, আর লাভ ক্ষতির ক্ষেত্রে দেখো যে লাভ মানে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হচ্ছে যেটা চিহ্নিত মূল্য রয়েছে সেখান থেকে আমরা বিক্রয় মূল্যটাকে যদি বিয়োগ করি সেটা হচ্ছে ডিসকাউন্ট। মানে হচ্ছে একটা জিনিসের রয়েছে আমার মনে করো লিখা 200 টাকা, কিন্তু আমি তাকে 150 টাকায় বিক্রি করলাম, তাহলে আমি কত ডিসকাউন্ট দিলাম? 50 টাকা ডিসকাউন্ট দিলাম। মানে বিক্রয় মূল্য থেকে চিহ্নিত মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলাম, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের পার্সেন্টেজটা কী করে হিসাব করা হয়? ডিসকাউন্টের পার্সেন্টেজটা হচ্ছে এমআরপি থেকে হিসাব করা হয়। তো মনে করো দাম ছিল হচ্ছে লেখা 200, আমি দিলাম 150 টাকায়, তাহলে আমি কত টাকা তাকে ডিসকাউন্ট দিলাম? 50 টাকা। তাহলে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম? তো ডিসকাউন্ট কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম সেটা ক্যালকুলেটর হিসাব করলেও বের হবে, হাতে করলেও বের হবে। তো আমাদের তো হাতে করতে হবে, কারণ পরীক্ষায় তো হাতে করেই আমাকে দিতে হবে সেটা, তাই না? তো দেখো যে হিসেবটা কী করে হবে? হিসেবটা হচ্ছে ছাড় কত দিলাম? 50, এমআরপি কত ছিল? 200 ইন্টু 100, 0 0 5 4 20, 4 25 100। তো আমি 25% ডিসকাউন্ট দিলাম। 25% ডিসকাউন্ট দেওয়াই হচ্ছে 200 টাকায় 25 প্লাস 25 মানে হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো এখানে লাভের শতাংশ। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবে, ভালো করে শুনে রাখো, ডিসকাউন্টটা ক্যালকুলেট করা হবে মার্ক প্রাইসের উপরে। একমাত্র ডিসকাউন্টটা মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট করা হবে, আর প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ সবগুলো কিন্তু কস্ট প্রাইসের উপরে হিসেব করা হবে বা ক্রয় মূল্যের উপরে হিসেব করা হবে। ছাড় বা ডিসকাউন্ট যেটা হবে সেটা হচ্ছে লিখিত মুদ্রিত মূল্য বা এমআরপি বা এমপির উপরে হিসেব করা হবে, আর লাভ পার্সেন্টেজ বা ক্ষতি পার্সেন্টেজ সেগুলো অলওয়েজ কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয়। লাভের শতাংশ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ক্ষতির শতাংশ হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। সেটা ভালো করে বুঝে রাখবে। তো লাভ এবং ক্ষতির উদাহরণ দেয়া হয়েছে, কিছু ফর্মুলা, কিছু কোয়েশ্চেন, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। লাভ এবং ক্ষতির উদাহরণ দেখো যে যদি একজন দোকানদার 100 টাকা একটি কাপড় কিনে 120 টাকায় বিক্রি করে তাহলে সে 20 টাকা লাভ করেছে। ক্রয় মূল্য কম ছিল, বিক্রয় মূল্য বেশি, মানে লাভ। যদি একজন বিক্রেতা একটি টেক্সটাইল সামগ্রী 300 টাকায় কিনে থাকেন এবং 250 টাকায় বিক্রি করেন তাহলে কিন্তু তার 50 টাকা ক্ষতি হয়ে গেছে। কেননা কারণ হচ্ছে এখানে ক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, এক্ষেত্রে ক্ষতি হবেই। তারপরে আর একটা বিষয় যেটা রয়েছে যে ধরুন রাম রুপিতে একটি ফুটবল নিয়ে আসে, কত রুপিতে নিয়ে আসে?
500 টাকায় তার বন্ধুর কাছে বিক্রি করে 600। আচ্ছা, রাম 500 টাকা দিয়ে, এখানে ওই দাড়িটাই হয়ে নষ্ট হয়ে গেছে, যে 500 টাকা দিয়ে একটা ফুটবল নিয়ে আসে এবং 600 টাকায় তার বন্ধুর কাছে বিক্রি করে। তারপর 20% লাভের শতাংশ সহ রাম 100 টাকা লাভ করেছে। হ্যাঁ, তো রাম 500 টাকা দিয়ে নিয়ে আসলো এবং 600 টাকা বিক্রি করলো, লাভ হলো কত? 100 টাকা। তো লাভের হিসেবটা আমরা কী করে করব? 100 টাকা লাভ হলো বাই কস্ট প্রাইস ছিল 500 ইন্টু 100%, তাহলে তার লাভের হিসেবটা হয়ে যাবে 0 0 0 0 কাটলাম 5 দিয়ে 20 100, তাহলে তার 20% লাভ হলো। তার 20% লাভ হলো, যে 20% তার লাভ হলো। কোয়েশ্চেনটা না, মানে উদাহরণটা ঠিক করে নিতে হবে। ধরুন রাম একটি ফুটবল নিয়ে আসে 500 টাকায় এবং তার বন্ধুর কাছে বিক্রি করে 600 টাকা। তাহলে সে 20% লাভের শতাংশ সহ রাম 100 টাকা লাভ করেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তো লাভ প্রতির কিছু ফর্মুলাও রয়েছে। লাভ মানে হচ্ছে প্রফিটটা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এবং কোন সময় লাভ হবে? লাভ হবে যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইস থেকে বেশি হয়। ক্ষতি মানে হচ্ছে এল, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। কোন সময় ক্ষতি হবে? যদি কস্ট প্রাইসটা বেশি হয়, সেলিং প্রাইসটা কম হয়, তখন সেটা ক্ষতি বলে ধরা হবে। আর প্রফিট পার্সেন্টেজ কী করে করব? লাভের শতাংশ, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, লসের পার্সেন্টেজ, লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। এবং যদি এমন করে প্রশ্ন থাকে যে একটা জিনিস এত টাকা দিয়ে কিনলো, সে 10% লাভে বিক্রি করতে চায়, তাহলে কত টাকা বিক্রি করবে? এক্ষেত্রে ডিরেক্টলি ফর্মুলা আছে, সেলিং প্রাইস সমান সমান 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইন্টু কস্ট প্রাইস। সেগুলো যখন প্রশ্ন সমাধান করবো তখন ইজি হবে, এখন দেখলে কিন্তু একটু কঠিন লাগছে। আবার যদি ক্ষতি হয়, মনে করো যে কস্ট প্রাইস দেওয়া আছে, অত পার্সেন্ট ক্ষতি হয়েছে, কত টাকায় বিক্রি করবে? তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস L% বাই 100 ইন্টু কস্ট প্রাইস। এবার মনে করো সেলিং প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস জানা নেই, কস্ট প্রাইস বের করতে বললো, বলে যে কোনো একটা জিনিস 10% লাভে বিক্রি করেছে এত টাকায়, তাহলে তার কস্ট প্রাইস কত ছিল? তো এটা হিসেবটা হবে কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 100 বাই 100 প্লাস P% ইন্টু SP। যদি লসের ক্ষেত্রে হচ্ছে কস্ট প্রাইস 100 বাই 100 মাইনাস L% ইন্টু SP। তো সেগুলো দেখে রাখবে। ছাড় হচ্ছে গিয়ে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, সেটা হচ্ছে ছাড়, একটু আগে আমরা দেখলাম। তো সেলিং প্রাইস মানে কি? সেলিং প্রাইস মানে হচ্ছে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট। যেমন কিছু কিছু প্রশ্ন হয় যে মিথ্যা ওজনের জন্য প্রশ্ন দেওয়া থাকে। মিথ্যা ওজন মানে কি? মনে করো দোকানদার চিনির কেজি হচ্ছে 50 টাকা, বর্তমানে চিনির দাম বেড়েছে, কিন্তু দোকানদার কী করলো? বললো না, আমার চিনির দাম আমি বাড়াইনি, আমার 50 টাকাই রেখেছি। কিন্তু আলটিমেটলি কী করছে? ওজনের ক্ষেত্রে 1 কিলোগ্রাম না দিয়ে 950 গ্রাম আপনাকে দিচ্ছে। তো এই যে ওজনে সে কিন্তু মিথ্যা বলছে। তো এই যে ওজনে মিথ্যা বলার জন্য সে দাম ঠিকই রেখেছে কিন্তু ওজনে কম দিয়েছে, এক্ষেত্রে তার প্রফিট হচ্ছে, তাই না? সেই প্রফিটটা কত হচ্ছে না হচ্ছে সেটা ডিরেক্টলি ফর্মুলার সাহায্যে করা যায়। এই ধরনের প্রশ্ন হয় কখনো কখনো। তো সেই ফর্মুলাটা কি? মিথ্যা ওজনের জন্য লাভের শতাংশ, কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা বের করতে হলে ফর্মুলাটা হচ্ছে সত্য ওজন মাইনাস মিথ্যা ওজন বাই মিথ্যা ওজন ইন্টু 100। অর্থাৎ অ্যাকচুয়াল যে ওয়েট মাইনাস ফলস ওয়েট কতটুকু দিচ্ছে বাই ফলস ওয়েট ইন্টু 100, সেটা হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ। যখন দুটি সফল মুনাফা থাকে
যেমন দুবার যদি লাভ করতে হয়, যে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, কিনে আমি 10% লাভে একজনের কাছে বিক্রি করলাম, সে আবার 20% লাভে আরেকজনের কাছে বিক্রি করলো, তাহলে আলটিমেটলি বিক্রয় মূল্য কত গিয়ে দাঁড়ালো বা কত টাকা লাভ হলো অ্যাকচুয়াল কস্ট প্রাইস থেকে, সেটা হচ্ছে যদি প্রথমবার m%, পরের বার n% হয়, তাহলে আলটিমেটলি লাভ হচ্ছে m + n + mn/100। সেগুলো যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে, এবং ক্ষতির ক্ষেত্রে একই রকমভাবে হয়। এবং যদি আমরা সেটা ধরি যে 100 টাকা দিয়ে জিনিস কেনা হলো, 10% লাভে বিক্রি করলে 110 টাকা, তার 20% লাভে বিক্রি করলো, তো 110-এর 20% কত? 11 × 2 = 22, তো 110 আর 22 হচ্ছে 132, 132 টাকা বিক্রি করলো। তো আলটিমেটলি জিনিসটা কত টাকা লাভ হলো? 100 টাকা কেনা, টোটাল ফাইনাল বিক্রি হয়েছে গিয়ে 132 টাকা, 32% লাভ হয়ে গেল। তো এক্ষেত্রে 32% ডিরেক্টলি ফর্মুলা দিয়ে কী করে করবো? প্রথমবার হয়েছে 10%, পরের বার হয়েছে 20%। এই যে ফর্মুলাটা আমি লিখছি, m + n হচ্ছে 10 + 20 + 10 × 20/100। দেখো মিলে যাবে, 10 + 20 হচ্ছে 30, প্লাস এখানে থাকছে 2, মানে হচ্ছে 32 টাকা লাভ হচ্ছে। ওকে, তারপর যে লম্বা যখন যদি লাভ m% হয় এবং ক্ষতি n% হয়, তখন নেট লাভ বা ক্ষতি কত হবে? তখন হচ্ছে, মনে করো দুটো জিনিসের ক্ষেত্রে তুমি দুটো চেয়ার কিনলে, একটাকে তুমি 10% লাভে বিক্রি করলে, আরেকটাকে তুমি 5% ক্ষতিতে বা 10% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে আলটিমেটলি তোমার কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা কি করে বের করবে? সেটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে এই প্রথমবার যদি তোমার একটাতে 10% লাভ হলো, একটাতে ধরলাম যে n% ক্ষতি হলো, প্রথমটাতে মনে করলাম m% লাভ হলো, পরেরটাতে n% ক্ষতি হলো, তাহলে নেট তোমার লাভ বা ক্ষতি সেটা কি? সেটা হচ্ছে mn/mn - mn/100। এই ফর্মুলাগুলোকে একটু যদি রপ্ত করে নিতে পারো, তাহলে কিন্তু তুমি অ্যারিথমেটিকের রাজা বনে যাবে টেট পরীক্ষার জন্য। এবং সেগুলো খুব সিম্পলিতে, যেগুলো না হলে না হয়, সেগুলোই তোমাদের নোট আকারে প্রোভাইড করা হচ্ছে। এবং আমি বারবার বলছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস না করলে একদিনে দেখেই কিন্তু ফর্মুলা মনে রাখতে পারবে না। তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে প্রিপারেশনের জন্য, সেগুলো ভালোভাবে দেখে আয়ত্ত করো, তাহলে ইজিলি কিন্তু সেগুলো সলভ করতে পারবে। আর দুটো ফর্মুলা রয়েছে। যদি একটি পণ্য m% লাভে বিক্রি করা হয়, তারপর আবার n% লাভে বিক্রি করা হয়, তবে পণ্যটির প্রকৃত মূল্য হবে সিপি। প্রকৃত মূল্য কত এবং ক্ষতির ক্ষেত্রে প্রকৃত মূল্য কত? আলটিমেটলি এগুলো খুব বেশি একটা ব্যবহৃত হয় না। যদি কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন আমি দেখবো, প্রিভিয়াস ইয়ারে যদি আসে সেগুলো আমি ডিসকাস করব। তারপর হচ্ছে গিয়ে p% এবং l% সমান হলে p = l, এবং লস পার্সেন্ট লস হচ্ছে p²/100। সেগুলো যখন অঙ্ক করবো তখন বুঝতে পারবে, এখন বুঝতে একটু সমস্যা হয়ে যাবে। তো মনে রাখার মতো বিষয় কি? লাভের জন্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হওয়া উচিত, ক্ষতির জন্য ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হওয়া উচিত, লাভ ক্ষতি শতকরা খরচ কস্ট প্রাইসের উপরে হিসেব করা হয়, সেটা আমরা আগেও বলেছি, এই কথা এখানে বলেছি। এবার কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা দেখে নিই, তাহলে কিছুটা ধারণা পরিষ্কার হবে। যে একজন দোকানদার 100 টাকায় 1 কেজি আপেল কিনেছেন এবং 120 টাকা বিক্রি করেছেন, তাহলে কত টাকা লাভ হলো? 20 টাকা লাভ হলো। উপরের যে অঙ্কটা 20 টাকা লাভ হলো, এক্ষেত্রে তার কত % লাভ হলো? তো পার্সেন্টেজ নিজেরা করতে পারবে, তাই না? 20% লাভ হলো, কারণ লাভ কিংবা ক্ষতি সেটা আমরা ক্রয় মূল্যের উপরে হিসাব করি। নেক্সট হচ্ছে, একজন লোক 1000 একটি পাখা বা একটি ফ্যান 1000 টাকায় কেনে এবং 50% লোকসানে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত? 50% 1000 হচ্ছে 150 টাকা, তো 50% লোকসানে বিক্রি করলে সেটা 850 টাকায় বিক্রি করবে। পরের প্রশ্ন হচ্ছে যে 10% ছাড়ের পর যদি একটি কলমের দাম 50 টাকা হয়, তাহলে কলমের প্রকৃত মূল্য কত ছিল? এখানে এই যে ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা আছে না, যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়ার পর সেলিং প্রাইসটা হচ্ছে গিয়ে এত, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত ছিল, মার্ক প্রাইস কত ছিল? তো এক্ষেত্রে সেটাকে আমরা জানি না মার্ক প্রাইস কত ছিল। আমি যদি ধরি যে মার্ক প্রাইসটা ছিল আমার হচ্ছে গিয়ে 100x, সেটাকে আমরা x ধরতে পারি,
কিন্তু 100x ধরলে করতে আরও সুবিধা হয়। মার্ক প্রাইসটা ছিল আমার 100x, তাহলে আমি 10% ডিসকাউন্ট দিলাম। তো 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 10x। তো ডিসকাউন্ট দেওয়ার পর আমার কত দামে আমি বিক্রি করলাম? 90x। তো আমার আলটিমেটলি কত হচ্ছে? 90x মানে হচ্ছে 50 টাকা। তো আমার 90x মানে হচ্ছে 50 টাকা। তাহলে এক্সের ভ্যালু কত? এক্স মানে হচ্ছে 50/90। যদি আমি ভাগ করি, 0 0 কেটে দিলাম, 5/9। তো 5/9 কত? পয়েন্ট দিলাম, 50 হলো 5 নং 45, আর 5 নামছে 50 হচ্ছে 5 নং 45। তো আলটিমেটলি 5555 আসতেই থাকবে আমার, ঠিক আছে না? ওকে, তো আমার এক্সের ভ্যালু হচ্ছে 0.555। তো আমার আলটিমেটলি মার্ক প্রাইস কত ধরেছিলাম? মার্ক প্রাইস আমি ধরেছিলাম 100x। তাহলে এখানে যদি 100x করি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 0.555। সেটাকে যদি 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করি, 100 দিয়ে যদি গুণ করি 0.555কে, তাহলে আলটিমেটলি পয়েন্টটা 2 ঘর পরে চলে যাবে। তো 55.55 হয়ে যাবে, 55.55 হয়ে যাবে, 55.55 হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মার্ক প্রাইস বা প্রকৃত মূল্য। তো আনসার কত? ইয়েস, আনসার হচ্ছে 55.55। ওকে, তো এভাবে কিন্তু শর্টকাট করে আমরা কিন্তু ফর্মুলা ইউজ করেও করতে পারি। এখানে ঝামেলা করে করা হয়েছে, আমরা কিন্তু ইজিলি সেটা করে নিলাম। মার্ক প্রাইসটা কত সেটা, এই যে মার্ক প্রাইসটা কত সেটা ইজিলি ফর্মুলার সাহায্যে আমরা এভাবে করে নিতে পারি। মার্ক প্রাইস যে 100 আমি ধরলাম, 100 - 10/100 ইন্টু সমান সমান হচ্ছে 50। তো এখান থেকে আমরা ইজিলি সেটা করে নিতে পারছি। তো এতটুকুই ছিল আজকে। নেক্সট হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কালেকশন, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। তো আজকের মতো এখানেই রাখছি। তোমরা আজকে যেগুলো ফর্মুলা দেওয়া হলো, অনেকগুলো ফর্মুলা দেওয়া হয়েছে, অনেকে সেগুলো জানো, অনেকের কাছে সেগুলো নতুন। তো সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো আয়ত্ত করতে হবে। তাহলে আমি যখন নেক্সট ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তখন কিন্তু তোমরাও আমার সাথে সাথে সেগুলো সলভ করতে পারবে। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার পর আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস সেট দিয়ে দেবো। আর আগের যে ম্যাথ এমসিকিউ টেস্ট দিয়েছিলাম, সেটাকে সবাই অ্যাটেম্প্ট করেছো, অনেকে কিন্তু অ্যাটেম্প্ট করো নাই, সবাই সেটা অ্যাটেম্প্ট করবে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নিজের সঠিক নামটা লিখবে। তাহলে কিন্তু পরবর্তীতে আমি মার্কশিট তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ওকে, তো আজকের মতো সেশন এখানেই কমপ্লিট করছি। নেক্সট ডে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকবে।